আচ্ছা, তাহলে তোমরা একটু দেখো, আমরা আজকে যে টপিকসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেসিক কম্পিউটার এবং ইন্টারনেট কোর্সের সাবজেক্ট এমএস ওয়ার্ড, তাই না? ব্যাচ নাম্বার হচ্ছে BC0097। এখানে আমরা যে ব্যাচটা, এই ব্যাচে আজকে আমরা ইনসার্ট ট্যাবটা দেখব। কোন ট্যাবটা দেখব? ইনসার্ট ট্যাব। আমরা টপিক দেখতেছি ব্ল্যাঙ্ক পেজ, কভার পেজ, পেজ ব্রেক, ইনসার্ট টেবিল। এরপরে যতগুলো লেখা আছে ওগুলো টেবিলেরই অপশন, বাকিগুলো আর বললাম না। হ্যাঁ, তো আসেন, মেইনলি ফোকাসিং পয়েন্ট হচ্ছে আজকে টেবিল। ফোকাসিং পয়েন্ট কি? টেবিল। তার আগে আমি বলেছি আপনারা সবাই এমএস ওয়ার্ডে যাবেন, গিয়েছেন কিনা? সবাই গিয়ে লিখবেন সমান RAND ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। লিখতে পারবেন তো নাকি? সমান RAND ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিবেন, তাহলে লেখাগুলো চলে আসবে। এসেছে কি না? গুড। যাদের আসেনি পাশের জন্য একটু হেল্প করে দেন, কিন্তু ওইখানে মাছের হাট লাগাবেন না, ধীরে ধীরে ঠিক করে দিবেন, আমি যেন বুঝতেই না পারি। তো আসেন, আমরা এই যে পেজের মধ্যে যে লেখাগুলো লিখেছি তার লেফট সাইডটা আমরা দেখতে পাচ্ছি সমান, রাইট সাইডটা কিন্তু সমান না। এটা কি সমান করা যায়? কি করতে হবে? প্রথমে সিলেক্ট করবেন, নাকি আর যাবেন না, জাস্টিফাই যাবেন না, এখন শর্টকাটে করেন কন্ট্রোল জে। কি করবেন? কন্ট্রোল জেড না, কিন্তু জে। হ্যাঁ, এখন হোম ট্যাবে আর ফিরবো না। হোম ট্যাবের কোনো কিছুর দরকার হলে সেটা আমরা শর্টকাট দিয়ে করব, কারণ যদি বারবার হোম ট্যাবে ফিরি আবার ইনসার্ট ট্যাবে যাই তাহলে তো সময় বেশি লাগবে, তাই না? আসেন ইনসার্ট ট্যাব থেকে শুরু করে নেই। প্রথম যে টপিকসটা সেইটা বলছে কভার পেজ। কি বলছে? কভার পেজ। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন জিনিসটা আসলে কি। আচ্ছা, আপনি খাতা কিনেছেন কখনো বাজার থেকে? বই কিনেছেন? এই খাতা এবং বইয়ের উপরে একটা পেজ থাকে মোটা, একটু নর্মাল পেজের চেয়ে একটু মোটা থাকে, তাই না? এটা থাকার উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে ভেতরে যে জিনিসগুলো তুমি সংরক্ষণ করবে এটা যেন নষ্ট না হয়, উপরে এটা দিয়ে প্রোটেকশন। 2 নাম্বার বিষয় হচ্ছে সৌন্দর্য। 2 নাম্বার বিষয় কি? সৌন্দর্য। এরকম অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফাইল তৈরি করার পর বিভিন্ন জায়গায় সাবমিট করতে হয় না? বিভিন্ন ধরনের সাবমিট করতে হয়। তো এই ফাইলগুলো ওপেনই ওরকম না দিয়ে আমরা এর উপরে একটা সুন্দর কভার পেজ দিয়ে দেই, যেখানে হয়তো কোম্পানির নাম, তারপরে কি কাজের ফাইল, একটু ওই রিলেটেড কোনো ছবি টবি, ডকুমেন্ট, কোনো তথ্য, ডেট, সময়, এই জিনিসগুলো সাধারণত থেকে থাকে। এইটাকে বলা হচ্ছে কভার পেজ। কি বলা হচ্ছে? কভার পেজ। তো এই কভার পেজটা যদি আমরা ক্রিয়েট করতে চাই, তোমার ফাইলে একটা পেজও থাকতে পারে, 1000 পেজও থাকতে পারে, অসুবিধা নাই, কিন্তু কভার পেজ একটাই। কভার পেজ কয়টা? একটা। তো এই কভার পেজটা যদি আমরা আনতে চাই তাহলে পেজের মধ্যে যে কোনো জায়গায় কার্সর রাখা যায়। এটার ক্ষেত্রে কার্সর যে কোনো জায়গায় রাখা যাবে, কোনো অসুবিধা নাই। তুমি যদি মাঝখানেও রাখো, কভার পেজ তো সবসময় প্রথমে আসবে। বুঝতে পেরেছো? এখন তুমি যেটা করবে সেটা হলো এই ইনসার্ট ট্যাবে ঢুকে এই যে ড্রপ ডাউন বাটনে যাবে, কভার পেজের এই ড্রপ ডাউন বাটনে যাবে। গিয়েছো কি? আচ্ছা, যাওয়ার পরে এইখানে তোমরা দেখবে এইখানে অনেকগুলো পেজের, কভার পেজের ডিজাইন রয়েছে, আছে কি না? দেখো, ওদের কাছে এই ক্লাসের চেয়েও ইম্পর্টেন্ট ও কি পারতেছে না সেইটা। তো এই যে বোকার মতো কাজ করা, আগে তো নিজেকে শিখতে হবে, তাই না? শিখলে পরের জনকেও শেখানো যাবে, কোনো অসুবিধা নাই। তো এই যে আমরা যে এই যে দেখতে পাচ্ছি বা আমরা যে এখানে পাচ্ছি, এগুলোই কভার পেজ। বুঝতে পেরেছো? তবে এগুলো লিমিটেড কয়েকটা, তুমি নিজেই তৈরি করতে পারবে। নিজেই কি করতে পারবে? আরো 2-3টা ক্লাস পরে তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে? আপাতত এদেরগুলো ব্যবহার করব। তো এখান থেকে আমি তোমাদেরকে সবাইকে একটা নিতে বলবো, অন্যগুলা নিলে বোঝানো মুশকিল। তোমরা একটা দেখো তো ট্রেনের ছবি আছে কিনা, একটা মোশন লেখা আছে, ওটার নাম মোশন। তো ওই মোশনটাতে একটা ক্লিক করবেন, করলেই একটু লক্ষ্য করবেন জাস্ট মোশনটাতে ক্লিক করার সাথে সাথেই পেজের মধ্যে একটা কভার পেজ চলে এসেছে কিনা। নিচে কিন্তু লেখাগুলোর কোনো ক্ষতি হয়নি, নিচে ফাইল অটুট আছে বা অক্ষত আছে, আমরা শুধু কভার পেজটা নিয়েছি। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিজাইনটা তো আমার পছন্দ, এটা তো আমি নিয়েছি, কিন্তু আমার এই ফাইলের যে টাইটেল সেটা আমাকে এখানে লিখতে বলতেছে। ধরেন আমাদের ফাইলের একটা আমরা টাইটেল দেই, ধরেন এমএস ওয়ার্ড ক্লাস। টাইটেলটা কি? এমএস ওয়ার্ড ক্লাস। তো এইখানে ক্লিক করবেন, কি করবেন? একটার বেশি না, একটা ক্লিক করে এইখানে লিখবেন এমএস
এমএস ওয়ার্ড ফাইল, এমএস ওয়ার্ড ক্লাস, CLASS ক্লাস, এমএস ওয়ার্ড ক্লাস। দেখেন তো লেখা যাচ্ছে কি না, লিখতে পারছেন? আচ্ছা, এখানে ইয়ার লেখা আছে, এই বছরের নাম দিব আমি, বা আমার কিছু দেওয়া লাগবে সেইটা দিব আমি। ধরো বছর দেওয়া লাগলো না, আমার দিতে হলো কোম্পানির নাম, সেখানে আমি দিলাম যে MIT পার্ক। দিতে পারি কি না? ওইখানে যে ইয়ার আছে বলে যে ইয়ার দিতে হবে এমন না, আমার যা লাগবে আমি দিতে পারবো। আচ্ছা, এইবার আসেন, এটা যদি দেওয়া হয়ে যায়, এখন আমরা যেটা বলবো সেটা হলো এই ছবিটা আমার দরকার নেই, আমার তো অন্য ছবি লাগবে, আমার প্রতিষ্ঠানের ছবি দিতে হবে বা আমার প্রয়োজনীয় ছবি দিতে হবে। তা আমি কি আপনাদের ছবির ক্লাস নিয়েছি? নেইনি, ছবির ক্লাস এখনো শেখাইনি। ছবিটা এটাই থাক, এখন আমরা চেঞ্জ না করি, হ্যাঁ, চেঞ্জ করা আমরা পরে শিখি। আচ্ছা, এরপরে নিচে চলে আসি, ওই কোম্পানির নাম, ডেট দিতে বলছে, আর দিলাম না, দিতে তো আমরা পারবো। তো এইভাবে আমরা একটা ফাইলের কভার পেজ নির্বাচন করতে পারবো, এবং এইটা যদি আমরা প্রিন্ট করে বের করি তাহলে ওই ফাইলের উপরে সুন্দর করে সেট করে আমরা দিতে পারবো। যেমন এই যে করোনাকালীন সময়ে আমাদের সবার খালি অ্যাসাইনমেন্ট, তো এইগুলা জমা দিতে গেলে কভার পেজ লাগে, ওইখানে ডিপার্টমেন্টের নাম, তোমার নাম, রোল, এগুলো কিন্তু দিতে হয়, তাই না? তো এই কভার পেজটা হলো এইটা। সবাইকে আমরা বিষয়টা বুঝেছি, এটা ইম্পর্টেন্ট টপিকস কিন্তু, হ্যাঁ, পরে এটা বড় আকারে আলোচনা করা হবে। তো এই হলো কভার পেজ। তো কেউ যদি কোনো ফাইলের কভার পেজ তৈরি করতে চায় তাহলে কভার পেজ থেকে তাকে তৈরি করতে হবে। হয়েছে? বিষয় ক্লিয়ার? এখন আসো, কেউ যদি কভার পেজ দিয়ে নিয়ে আসে কিন্তু তোমার সেটা ভালো লাগছে না, তুমি চেঞ্জ করবা, তাহলে তুমি কভার পেজে গিয়ে আবার নতুন কোনো কভার পেজে ক্লিক করলে ওইটাই লেখাগুলো ঠিক থাকবে, কিন্তু তোমার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে বা ডিজাইনটা চেঞ্জ হবে। এটা হচ্ছে পরবর্তীতে তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে সেক্ষেত্রেও। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, তুমি চাইলে কিন্তু এগুলোর কালার টালার সব চেঞ্জ করতে পারবে, তবে ওগুলো শেখাইনি, এই জন্য যাচ্ছি না। এখন আসো, কেউ যদি কভার পেজ বলে যে না দরকার নাই, একটু রিমুভ করো, তাহলে কভার পেজ রিমুভ করবা কিভাবে? এই যে কভার পেজে গিয়ে নিচে দেখবা লেখা থাকবে রিমুভ কারেন্ট কভার পেজ, এই রিমুভ কারেন্ট কভার পেজ দিলেই রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা, এটা খুবই ছোট একটা টপিকস যে এইভাবে ফাইলে কভার পেজ অ্যাড করা যায়। 2 নাম্বার বিষয়টা বলবো, সেটার জন্য আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই লেখাটাকে ছোট করবেন যেন পুরা পেজটা দেখা যায় স্ক্রিনে, পুরা পেজটা যেন দেখা যায়। এখন আপনারা আমাকে বলেন যে আপনাদের এই ফাইলটাতে পেজ কয়টা, সেটা আগে বলেন। একটা পেজ, সেই পেজে লেখা আছে অর্ধেকটা, লেখা আছে কোথায়? অর্ধেকটা। এখন নিচের অংশে আপনি লিখতে চান না, আপনার পরের পেজ দরকার, নতুন একটা পেজ দরকার। এটা 2 ভাবে নেওয়া যায়, এটা আপনি পেজ ব্রেক দিয়েও নিতে পারবেন, ব্ল্যাঙ্ক পেজেও নিতে পারবেন। যেহেতু আমরা ফাঁকা পেজ নেওয়ার কথা বলছি, তাহলে আমরা এই যে নিচে কার্সর রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, দেখেন তো নতুন পেজ আসে কি না। নতুন পেজ এসেছে? আচ্ছা, কারো নিচে এসেছে মনে হয়, তাই না? এই যে ভিউ ট্যাবে যাবেন, ভিউ ট্যাবে গিয়ে মাল্টিপল পেজ দিয়ে রাখবেন, তাহলে পাশাপাশি দেখাবে। যদি অন পেজ থাকে তাহলে নিচে নিচে দেখাবে। এটা দেখানোটা তেমন জরুরি কিছু না, তবে আপনারা যেহেতু চাচ্ছেন আমার মতো দেখাক, তাহলে মাল্টিপল পেজ রাখবেন। এবার আবার ইনসার্ট ট্যাবে ফিরে আসেন, এইবার দেখেন তো আরেকটা পেজ যদি লাগে তাহলে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, দেখেন আরেকটা পেজ আসে কিনা। তো যদি মনে হয় যে এই পরের পেজটা আমার দরকার নাই, এটা আমি বেশি নিয়ে ফেলেছি, তাহলে ব্যাক স্পেস দিবেন 2 বার। কি দিয়ে ডিলিট করতে পারবেন? এটাও যদি ডিলিট করতে চান তাহলে ব্যাক স্পেস দিবেন 2 বার, বা বেশি লাগলে বেশি দিবেন, অসুবিধা নাই, দিলেই ডিলিট হয়ে যাবে। তাহলে নতুন পেজ নিতে গেলে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে নেওয়া লাগবে, সেক্ষেত্রে কার্সরটা শেষে থাকা লাগবে। কেউ যদি কার্সর শুরুতে রাখে তাহলে ব্ল্যাঙ্ক পেজটা উপরে হবে, কেউ যদি কার্সর মাঝে রাখে তাহলে এই লেখাটা আরেক পেজে, এই লেখাটা আরেক পেজে, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ হবে। বুঝতে পেরেছো কি? তাহলে কার্সরটা নিচে রাখতে হবে শেষে যদি ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই। আচ্ছা, এবার আসেন, ডিলিট করেছেন যে 2টা পেজ নিয়েছেন। আচ্ছা, এইবার শোনেন, অফিস থেকে বলেছিল যে আপনি কি করবেন, এই 5টা প্যারাগ্রাফের একটা ফাইল তৈরি করবেন, তবে অবশ্যই আপনার ফাইলে 2টা পেজ থাকবে। প্রথম পেজে 2টা প্যারাগ্রাফ থাকবে, তার পরের পেজে 3টা প্যারাগ্রাফ থাকবে, কিন্তু আপনি এই ডিরেকশনটা বা এই জিনিসটা মনে রাখতে পারেননি, বাসায় গিয়ে আপনি পুরাটা এক পেজে লিখে ফেলছেন। এখন অফিসে আসার পর বস বলছে যে
ফরম্যাটিংটা হয়নি। আপনি কি করেন, প্রথম পেজে 2টা প্যারা রাখবেন, আর একটা পেজ ক্রিয়েট করেন, সেখানে এই প্যারাটা রাখবেন। তাহলে আপনি কি এটা ডিলিট করে নতুন পেজ নিয়ে আবার লিখবেন? না। তাহলে আমরা কি করব? না কাট করব না, পেজই তো নাই, কাট করব কোথায়? হ্যাঁ, তো আমরা এটা একবারই করতে পারি। হ্যাঁ, তোমরা ভাবতেছো একটা পেজ নিয়ে কাট করে ওখানে নিয়ে যাবো, হ্যাঁ পারবে, এটা তো তোমাদের ব্যাপার। তো তোমরা কিভাবে নিয়ে যাবে, আমি আরেকটা অপশন শেখাই তোমাদেরকে। এক পেজের লেখা যদি কখনো 2 পেজ বা 3 পেজে ভাগ করতে হয়, তাহলে সেটা পেজ ব্রেক দিয়ে করা যাবে। কি দিয়ে করা যাবে? পেজ ব্রেক দিয়ে। কিভাবে? এই যে 3 নাম্বার প্যারাগ্রাফটার প্রথমে কার্সর রাখবা, 3 নাম্বার প্যারাগ্রাফের কোথায় রাখবা? প্রথমে রাখবা। সরি, 3 নাম্বার প্যারাগ্রাফের প্রথমে কার্সর রাখবা, রাখার পরে পেজ ব্রেকে ক্লিক করবা। দেখো তো ওইখান থেকে পেজ ভাগ করে, তাহলে আলাদা করে পেজ নিয়ে কাট করে পেস্ট করার দরকার আছে? এটা তো একটা অপশনই আছে, তাই না? এক লোকের অনেক বয়স হয়ে গেছে, বুঝছো, মরে যাবে যাবে এরকম অবস্থা, তার 7 ছেলে। কয় ছেলে? 7 ছেলে। তো 7 ছেলে কেউ কারো কথা শোনে না, এরা সবসময় গন্ডগোল, এরা সবসময় ঝামেলার মধ্যে লিপ্ত থাকে। যতদিন বাপ ছিল ততদিন সামলাইছে, তো এখন বাপ মরে যাওয়ার আগে ভাবতেছে এদের একটা ওসিয়ত করে যায়, এরা এভাবে চললে আমার তো বংশ ধন সম্পত্তি এগুলি কিছুই রক্ষা হবে না, নিজে নিজেই এরা শেষ হয়ে যাবে। তো বাপ সবাইকে ডাকছে, ডাকার পরে বলছে সবাই একটা করে লাঠি আনো। তো লাঠি আনছে, বলছে যে 7 জনই জমা দাও একজনের কাছে। তো জমা দিছে, সবচেয়ে শক্তিশালী যে ভাইটা, খাওয়া দাওয়া একটু বেশি করে, মোটা সোটা, ওর কাছে জমা দিছে। তো বাপ বলছে যে দেখ এই 7টা লাঠি এক জায়গায় করছে, দেখ ভাঙা যায়, তোর তার গায়ে অনেক শক্তি। তো মস করে ভাঙে ফেলছে 7টাই, একদম ভেঙে ফেলছে। তা এখন বাপ চুপ করে আছে। এখন বেটারা করছে আব্বা কি যেন কবেন কন? তো করছে না রে আর কব না। ক্যা করছে, আমি তোদের বুঝাবার চালাম যে তোরা এরকম এলোমেলো না থেকে সবাই যদি একসাথে থাকিস, তাহলে তোদেরকে কেউ কি করতে পারবে না, ভাঙতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তো আমি যা বোঝাবো তার তো কাম আগেই সারে দিছে, তাহলে আর কি বোঝাবো? তো এখন ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু পেজ ব্রেক বোঝাচ্ছিলাম, তাই না? এখন তোমরা কাট কপি পেস্টে চলে গেছো, এটা তো তোমরা আগে শিখছো, তাই তো ওইটা না করেও এই পেজ ব্রেক দিয়ে কিন্তু এটা করা যাবে। তাহলে এই যে পেজ ব্রেকটা দিলাম, এইটা দিয়ে আমরা কি করতে পারবো, একটা পেজের লেখাকে ভাগ করে করে অন্য পেজেও নিয়ে যেতে পারবো। তাহলে আমরা 3টা অপশন দেখলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3টা। একটা হলো ব্ল্যাঙ্ক পেজ, কভার পেজ এবং পেজ ব্রেক। কভার পেজ হচ্ছে ফাইলের প্রথমে একটা নকশা পেজ অ্যাড করা, ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে ফাইলে নতুন নতুন পেজ নেওয়া, আর পেজ ব্রেক হচ্ছে একটা পেজকে লেখাকে ভেঙে 2 পেজে নিয়ে যাওয়া, এটা একটা। আচ্ছা, কেউ যদি আবার এইটাকে আবার মনে করে যে ওই পেজে নিয়ে আসবো পরে কখনো, সাথে সাথে হলে তো আনডু কন্ট্রোল জেড দিবে, কিন্তু ধরো ফাইলটা 5 দিন পরে মনে হচ্ছে যে এটা 1 পেজে নিয়ে আসবো, তাহলে সে তখন কি করবে, ওই যে 2 নাম্বার পেজের প্রথমে তো কার্সর আছেই, এখন শুধু ব্যাক স্পেস দিলে তাকে কি করবে, আবার আগের পেজে নিয়ে আসবে। অর্থাৎ ব্যাক স্পেস দিয়েই পেজ ব্রেকটা কি করা যাচ্ছে, আবার ডিলিট, পেজটা আলাদা করে ডিলিট করা লাগলো না কিন্তু, গেল, তাই না? তুমি যদি অন্য বুদ্ধিতে করতা যে স্যার ওখানে কাট করে এখানে নিয়ে আসবো, তাহলে পেজটা থাকলো, ওটাকে আবার আলাদা করে ডিলিট, অনেক ঝামেলা, তাই না? এখন শোনো, এই যে পেজ ব্রেকের একটা শর্টকাট আছে, এটা তোমরা মনে রাখবা। বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন সময় পেজ ব্রেকের শর্টকাট বলে যে কিভাবে পেজ ব্রেক করা যাবে। তো তুমি তখন ভাববা যে ইনসার্ট মেনু ছাড়া তো পেজ ব্রেক করা যাবে না, তাই না? যাবে, পেজ ব্রেক করার একটা শর্টকাট আছে। কার্সর রাখো যে কোনো জায়গায় লেখার ভেতরে, রাখার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিবা, কন্ট্রোল ইন্টার দিলে পেজ ব্রেক হবে। কন্ট্রোল ইন্টার দিলে কি হবে, পেজ ব্রেক হবে। এইটা হলো পেজ ব্রেকের শর্টকাট। তাহলে আমরা মনে রাখবো পেজ ব্রেকের শর্টকাট হলো কন্ট্রোল ইন্টার। এই জিনিসগুলো পরে আমাদের অন্যভাবে লাগবে। তো যাই হোক, আপাতত কন্ট্রোল এ দিয়ে ডিলিট, কি দিব আমরা, কন্ট্রোল এ দিয়ে ডিলিট। আচ্ছা, এই যে আমরা যে ডিলিট দিয়েছি, দেওয়ার সাথে সাথে দেখেন তো 2 নাম্বার পেজটা কি আছে, নাই, কিন্তু 2 নাম্বার পেজ কিন্তু চলে গেছে। এর মানে যদি ওই যে লেখা না থাকে তাহলে কিন্তু পেজটাও থাকবে না, এমনি ডিলিট হয়ে যাবে, আলাদা করে ডিলিট করা লাগবে না। একটু বড় করে নাও, এখন আর এটা শেখাবো না, এখন অন্য কিছুতে যাব। এইবার একটু ডিলিট করে নিবে। আমি তোমাদের যেটা বোঝাতে চাইবো সেটা হলো, আমার স্ক্রিনে তোমরা কি একটা ছক দেখতে পাচ্ছ, এইটাকে ইংলিশে বলা হচ্ছে টেবিল। ইংলিশে কি বলা হচ্ছে, টেবিল, আর বাংলায় বলা হচ্ছে ছক। তাহলে টেবিলের বাংলা হলো ছক। এটা ইনসার্ট ট্যাবে থাকে। কোন ট্যাবে থাকে, ইনসার্ট ট্যাবে। ঢোকো, ইনসার্ট ট্যাবে ঢুকে দেখো তো ব্ল্যাঙ্ক পেজ কভার পেজের পরেই টেবিল নামে ও আলাদাই একটা কমান্ড গ্রুপ, একাই, ও একাই একটা অপশন মিলে একটা কমান্ড গ্রুপ, তাই না? ওই টেবিলের ভেতরে যদি যাও, মানে ক্লিক যদি করো, ওই টেবিল ড্রপ ডাউন বাটনটাতে যদি ক্লিক করো, এই যে এই ড্রপ ডাউন বাটনটাতে যদি তুমি ক্লিক করো টেবিলের মধ্যে গিয়ে,
তো এইখানে ক্লিক করলে তুমি দেখবে এইখানে ছোট ছোট কিছু ঘর রয়েছে, দেখছো না? আচ্ছা, এগুলো নিয়ে পরে আলোচনা করি, আগে আসো এইখানে দুইটা পদ্ধতি দেখবে, একটা ইনসার্ট টেবিল, একটা ড্র টেবিল। এর মানে টেবিল তৈরি করার পদ্ধতি হচ্ছে দুইটা। টেবিল তৈরি করার পদ্ধতি কয়টা? দুইটা। আর টেবিলের বাংলা হলো ছক। টেবিলটা থাকে ইনসার্ট ট্যাবে। কোন ট্যাবে থাকে? ইনসার্ট ট্যাবে। এখন আসো, এই ছকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলো হচ্ছে এই যে এইগুলা। বলো তো এগুলো কি? আমি যেগুলো সিলেক্ট করতেছি, কলাম। এগুলো হচ্ছে কলাম। আর এই সারিগুলো হচ্ছে রো। এই সারিগুলো কি? রো। আর এই ছোট ছোট ঘরগুলোকে বলে সেল। ছোট ছোট ঘরগুলোকে কি বলে? সেল। তাহলে টেবিল হচ্ছে একটা ছক। টেবিল মানে ছক। টেবিলটা ইনসার্ট ট্যাবে, এবং টেবিল তৈরি করার পদ্ধতি দুইটা, একটা ড্র টেবিল, একটা ইনসার্ট টেবিল, দুটাই আমরা দেখব। এবং টেবিলের মূল উপাদান হচ্ছে রো এবং কলাম। এই কলামগুলোর নাম আছে। প্রথম কলামটার নাম এ, পরেরটার নাম বি, তারপরেরটার নাম সি। তোমাদের করতে হবে না, তোমাদের কি বলেছি তোমরা বোঝো, তোমরা কাজ করবে না, তোমরা বোঝো। এই যে কলামগুলো হচ্ছে এ বি সি ডি, বুঝেছো? আর রো গুলো হচ্ছে এই যে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে রো। তাহলে এই যে ছোট ছোট ঘরগুলোকে তো তোমরা সেল বলছো, তাই না? তাহলে এই সেলের নামটা কিভাবে হয়? এই যে কলাম আর রো এর নাম মিলে সেলের নাম হয়। তাহলে যেহেতু এটা বি কলামে আছে, তাহলে এই সেলের নাম তৈরি করার জন্য এখান থেকে বি আসবে আর এখান থেকে 3 আসবে, তাহলে এটা হবে B3। এটা কি হবে? B3। এটা হলো সেলের নাম। তাহলে কলামগুলো ABC, রোগুলো 1 2 3, আর সেলগুলো কলাম রো এর নাম মিলে তৈরি হয়, তাই না? তাহলে এইটা হলো টেবিল। আর টেবিল যখন তুমি তৈরি করবে, তখন তুমি, তোমাদের এখন নাই কিন্তু তোমরা দেখবে টেবিল তৈরি করার পরে হেল্পের পরে দুইটা নতুন ট্যাব তৈরি হবে। একটার নাম টেবিল ডিজাইন আর একটার নাম টেবিল লেআউট। তো তোমার টেবিলটা ইনসার্ট ট্যাবে থাকলেও এই টেবিলের সকল কাজ থাকবে টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট ট্যাবে। কোথায় থাকবে? টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট ট্যাবে থাকবে। বেশিরভাগই টেবিল লেআউট ট্যাবে থাকবে। আবার এই লেআউটে চলে যায় না, অনেকে লেআউট শুনে এটাতে চলে যায়। এটা কিন্তু আলাদা লেআউট। ওইটা হচ্ছে প্রোগ্রামের লেআউট, আর এটা হলো টেবিলের লেআউট। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা একসাথে করব। অনেকে অস্থির হয়ে গেছিল, আমি বলেছি মাথা ঠান্ডা রাখতে হবে, একদমই অস্থির হওয়া যাবে না। ভালো করে বুঝে নিতে হবে, তাহলে অনেক দিন মনে থাকবে এবং পরেও আমরা করতে পারবো। তো আমরা প্রথমে টেবিল তৈরি করব। তো সেজন্য আমরা ইনসার্ট ট্যাব থেকে চলে যাব হচ্ছে টেবিল। টেবিল থেকে আমি প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা হলো টেবিল, ইনসার্ট টেবিল আগে দেখাবো। এটা সহজ, এটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করব এটা দিয়ে। তো ইনসার্ট টেবিলে আমি ক্লিক করব, করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। ইনসার্ট টেবিল নামে ছোট্ট একটা ডায়লগ বক্স দেখতে পাচ্ছি কিনা? যে আমার যে টেবিলটা তৈরি হবে, ওরা বলতেছে ওই টেবিলে কলাম কয়টা থাকবে, রো কয়টা থাকবে। তো এটা দেওয়ার নিয়ম হলো, অনেকেই কিবোর্ড থেকে লিখে দেয়, দেওয়া যাবে, কিন্তু সঠিক নিয়ম হচ্ছে এই যে ক্লিক করলে বাড়ে, এই যে ক্লিক করলে কমে, আবার এই যে ক্লিক করলে বাড়ে, আবার এই যে ক্লিক করলে কমে। বাড়তেছে এবং কমতেছে কি না? বাড়তেছে এবং কমতেছে। তাহলে সেক্ষেত্রে আমি এখন কতগুলো কলাম দিতে বলছি তোমরা একটু দেখো। এইখানে আমি কলাম দিতে বলছি হচ্ছে 4টা। কলাম কয়টা দিতে বলছি? 4টা দিতে বলছি। আর রো দিব হচ্ছে 7টা। রো কয়টা দিব? 7টা। তাহলে কলাম 4টা দিব, রো 7টা দিব। এই দেওয়াটাতে যদি ভুল হয় তাহলে তৈরিতেও ভুল হয়ে যাবে। সবাইকে আমরা দিতে পেরেছি? দেওয়ার পর আমরা ওকে করব, এখানে একটা টেবিল তৈরি হয়ে যাবে। যাদের ছোট দেখাচ্ছে তারা একটু জুম করে বড় করে নিতে পারো। তো এইখানে একটা টেবিল দেখাবে। টেবিল কি তৈরি হয়েছে? হয়েছে, আমরা পেরেছি। তাহলে কলাম একটু গুনে দেখেন তো 4টা আছে কিনা, রো গুনে দেখেন তো 7টা আছে কিনা। আচ্ছা, এখন আমরা শিখবো টেবিলে কিভাবে লিখা যায়। টেবিলে কি করা যায়? লিখা যায়। লিখার একটা নিয়ম আছে টেবিলে। নিয়মটা শোনেন। টেবিলে যখন আপনি লিখবেন, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের লিখতে হবে। ওই যে ক্যাপিটালাইসিস ওয়ার্ড, ওই পদ্ধতিতে লিখতে হবে। তো প্রথমে আমি বলবো, আপনারা আমার দেখে লিখেন SERIAL, সিরিয়াল নং, এটা লিখবেন। সিরিয়াল নং লেখার পরে আপনি যাবেন পরের সেলে লিখতে। তো পরের সেলে যাবেন কিভাবে? মাউস দিয়ে ক্লিক করে যাওয়া যাবে, তবে আমি বলবো মাউস দিয়ে না গিয়ে কিবোর্ড থেকে যাব। কোথা থেকে যাব? কিবোর্ড থেকে যাব। কিবোর্ড থেকে গেলে আমরা পরের সেলে যেতে পারবো ট্যাব দিয়ে। কি দিয়ে? ট্যাব দিয়ে যাব। যাওয়ার পরে আমরা এখানে লিখব নেম অফ স্টুডেন্ট।
নেম অফ স্টুডেন্ট। ঠিক ট্যাব দিয়ে পরেরটাতে চলে যাব, লিখব রোল নাম্বার, তারপরে চলে যাব লিখব হচ্ছে মার্ক। ঠিক আছে, এখন তো শেষ। এখন যদি ট্যাব দিই তাহলে নিচে আসবে, আমি এখানে 01 দিতে পারবো। এইবার আমরা এখানে md.nazmul নাজমুল HAQEB হক, রোল নাম্বার হচ্ছে 10101। আচ্ছা, মার্ক হচ্ছে 89। স্বপ্নেই যখন খাচ্ছ রসগোল্লা খাও, তাই না? এটা মনে মনেই যেহেতু ধরবা, তাহলে কমই বৃদ্ধি বাগা, বেশি দাও মার্ক। আচ্ছা, ঠিক একইভাবে ট্যাব দিয়ে পরেরটাও লেখা যাবে। আগে তোমরা প্রথমটা লিখতে পারছো কিনা সেটা আমাকে বলো। তো কেউ যদি এখন পুরা টেবিলটা লিখতে চায়, ঠিক এইভাবেই লিখবে, পুরা টেবিলটা এইভাবে সে লিখবে। ঠিক আছে, কিন্তু আমি লিখবো না, একটাই লিখবো। হ্যাঁ, এখন একটা যদি লেখা হয়ে যায়, আমি তো পুরাটা এইভাবে লিখতেই পারি, আমি তো বললাম, কিন্তু আমি একটা লিখবো বলতে সিরিয়াল নাম্বারটা শুধু লিখবো। তাহলে আমি 02 দিলাম, ডাউন অ্যারো দিয়ে নিচে আসবো 03, ডাউন অ্যারো দিয়ে 04, ডাউন অ্যারো ইন্টার না কিন্তু ডাউন অ্যারো 05, 06, এইভাবে আমি লিখে ফেলবো। তো এইভাবে আমি টেবিলে লেখার কাজটা করতে পারি। আমি কিন্তু তোমাদেরকে সব লিখতে বলিনি, শুধু সিরিয়াল নাম্বারগুলো লিখতে বলছি আর প্রথম লাইনে নামটা লিখতে বলেছি। তো যাই হোক, এখান থেকে বুঝে নিবা যে পুরা টেবিলটাতে এইভাবে উপরে নিচেও লেখা যায়, ডানে বামেও লেখা যায়। নিয়ম হচ্ছে ডানে বামে লেখা। নিয়ম কি? ডানে বামে। একজন নাজমুনেরটা শেষ করছি, তারপর করিমেরটা, তারপর রহিমেরটা, এইভাবে শেষ করা। তো যারা লিখতে পারেননি তাদের আর লিখতে হবে না। এই লেখাটা নিয়ে আমি কিন্তু প্রতি ক্লাসেই বলি যে আপনারা যারা একটু স্লো তারা একটু প্র্যাকটিস করবেন, কিন্তু ওই ক্লাসের শুরুতে যে কয়জন লিখতে পারতো তারাই পারতেছে, বাকিদের ইমপ্রুভমেন্ট তেমন একটা আসতেছে না। তো দেখো, এর পরের বিষয়ে চলে আসি। লেখা ভালো না হলে কোর্স ভালো হবে না, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আসবো যে বিষয়টাতে, সেটা হচ্ছে এই যে টেবিলটা তৈরি করেছি, কখনো যদি আমার এই টেবিলটা ডিলিট করতে হয়, কি করতে হয়? ডিলিট করতে হয়। তাহলে কিভাবে ডিলিট করব শোনো। এই যে টেবিলের মাথার উপরে একটা 4 সাইড অ্যারো আছে, এখানে ক্লিক করলে টেবিলটা সিলেক্ট হবে। কি হবে? টেবিলটা সিলেক্ট হবে। কেউ যদি টেবিল ডিলিট করতে চায়, তৈরি করা তো শেখালাম, তৈরি করা শেখালাম না, এখন ডিলিট করা শেখাচ্ছি। কেউ যদি ডিলিট করতে চায়, সিলেক্ট করে ব্যাক স্পেস দিবে, ডিলিট না কিন্তু ব্যাক স্পেস দিবে। সিলেক্ট করে কি দিবে? ব্যাক স্পেস দিবে। আমি কি খুব দ্রুত ক্লাস নিচ্ছি? না, মিলছে তো আমার সঙ্গে? আচ্ছা, যে দু একজনের মিলছে না তাদেরকে একটু স্পিড বাড়াতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে গেল? তাহলে টেবিল ডিলিট করে কি হবে? টেবিল সিলেক্ট করে ব্যাক স্পেস, তাই তো নাকি? আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ফিরে আনি, আবার টেবিলটাকে ফিরে আনি, কারণ আবার তৈরি করবো, আবার লিখবো, তা তো হয় না। তাহলে আমি দুইটা জিনিস শেখালাম, একটা হলো টেবিল তৈরি করা, একটা ডিলিট করা। আর টেবিলের ভেতরে লেখাটা তো তোমরা আগেই শিখছো, তাই না? এবার আসো, তোমরা আমার এখানে ফোকাস করো। যদি একটা অপশন বাদ দেয়, বাদ যাক না, অসুবিধা কি? এতগুলার কথার মধ্যে একটা দুটা বাদ যেতে পারে, তাই না? এটা জটিল কিছু না, তবে যখন যেটা বলছি সেটা হচ্ছে কি না সেটা দেখেন। আচ্ছা, আমি তো টেবিল সিলেক্ট করা বললাম, টেবিলটার এই সিলেকশনটা বাতিল করার জন্য কি করতে হবে? টেবিলের ভেতরে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করলে সিলেকশনটা বাতিল হবে। হয়েছে? এইবার আমি বলবো যে কেউ যদি কোনো কলাম সিলেক্ট করতে চায়, তাহলে কলামের উপরে মাউস নিয়ে যাবে, যে কলামটা সিলেক্ট করবে তার উপরে মাউস নিয়ে গেলে এরকম একটা তীর চিহ্ন হবে, ক্লিক করলেই কলামটা সিলেক্ট হবে। এটা হচ্ছে কলাম সিলেক্ট করা। আর কেউ যদি রো সিলেক্ট করতে চায়, তাহলে রো এর সামনে, কাছে না, দূরে, হাফ ইঞ্চি দূরে, যেভাবে লাইন সিলেক্ট করা শিখেছিলাম, ওই ক্লিক করলে রোটা সিলেক্ট হবে। মনে থাকবে তো? খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকে ভাবছে যে এইটা আবার শেখার লাগে, এইখানেই ঝামেলা হবে, যাদের ঝামেলা হবে। আর যে এই সেল যদি কেউ সিলেক্ট করতে চায়, একটা সেল হলে সে কি করবে? সেলের কোনায় মাউস নিয়ে সে ক্লিক করবে, তাহলে সে সেলটা সিলেক্ট করতে পারবে। সেলটা কি করতে পারবে? সিলেক্ট করতে পারবে। পারছো না? কিন্তু একাধিক যদি হয় তাহলে কি করবা? তাহলে আর এই পদ্ধতিতে যাওয়ার দরকার নাই। একাধিক হলে তুমি যে কোনোটার মাঝখানে ক্লিক করে টান দিয়ে নিয়ে গেলে এই কি করতে পারবে? সিলেক্ট করতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো কিছুই সিলেক্ট করতে পারবো, যে কোনো কিছুই সিলেক্ট করা যাবে, যে কোনো কিছুই সিলেক্ট করতে পারবো। বুঝতে পেরেছ? তাহলে টেবিল সিলেক্ট গেল, কলাম সিলেক্ট গেল, রো সিলেক্ট গেল, সেল সিলেক্ট গেল। এটা তো আমরা পারবোই, 100% পারবেন তো? পারবেন সবাই? আচ্ছা, কোনো কিছু এলোমেলো হয়ে গেলে কি করবেন? কন্ট্রোল জেড দিবেন। কোনো কিছু, হ্যাঁ, এটাই তোমার জন্য বলতেছি, আমি বুঝতে পারছি, কন্ট্রোল জেড দিতে বলছি।
আচ্ছা না, কন্ট্রোল ওয়াই দাও, বেশি দিয়ে ফেলছে হয়তো। না দুইবার। আচ্ছা, তাহলে আরও ঘটনা আছে, ও একটা নতুন ডকুমেন্ট ওপেন করছে হয়তো, ডকুমেন্টটা ক্লোজ করে দাও। হ্যাঁ, এই যে নতুন একটা ডকুমেন্ট ওপেন করছে, ডকুমেন্টটা ক্লোজ করে দাও। দেখো আমাদের সবার ডকুমেন্ট 1, ওর ডকুমেন্ট 2 মনে হয়, দেখো। হ্যাঁ, তো প্রবলেমটা অন্য জায়গায়। আচ্ছা, এখন আসেন, এরপরে আসি, সিলেক্টটা কি সবাই বুঝেছেন? আচ্ছা, এখন আমরা একটু শিখি যে সিরিয়াল নাম্বারের জন্য তো এত জায়গা লাগে না, লাগে কি নামের জন্য কিন্তু লাগে, কারণ নাম আরো বড় হতে পারে। কিন্তু তো আমরা এই কলামটাকে ছোট করতে পারি কিভাবে শোনেন। এই যে কলামের দাগটা রয়েছে না, লম্বা যে দাগটা, এই দাগে মাউস নিয়ে গেলে দেখেন তো এরকম চিহ্ন আসে কিনা, কলামের লাইনটাকে ধরলে এরকম চিহ্ন আসে কিনা, ক্লিক করে বাঁ দিকে সরাবেন, তাহলে এই যে এটা ছোট হয়ে যাবে। দেখেন, বেশি ছোট করলে কিন্তু সিরিয়াল নাম্বার আবার 2 লাইন আসবে, এরকমও থাকে অনেক জায়গায়, তাই না? আবার কোনো জায়গায় এরকম না থেকে যে এরকমও থাকে। এইভাবে যে কোনো কলামকে আমরা ছোট বড় করতে পারবো, আমার যেটা যেরকম দরকার, যেটা যেরকম লাগবে আমি ছোট বড় করতে পারবো। তোমরা একটু খালি আমাকে বলো যে এরকম ছোট বড় করতে পারতেছো কিনা, আসলে হচ্ছে কিনা। অবশ্যই দাগে মাউস নিয়ে যাবা এবং ওই দাগটাতে নিয়ে গেলে ওরকম দেখাবে, তারপর তুমি করবে। ঠিক আছে, এইটা একটু শিখে রাখো। রোয়ের ক্ষেত্রে আসো, আবার ঠিক করে রাখো, যেরকম ছিল সেরকম রাখো, না পারলে কন্ট্রোল জেড দিয়ে ঠিক করো, অসুবিধা নাই। তবে মাউস দিয়ে ঠিক করাটা বেটার, কারণ তুমি তাহলে শিখবা যে কিভাবে কি করে, তাই না? এবার রোয়ের দাগ ধরে টান দিলে দেখবা রো বড় হয়ে যাবে, রোয়ের দাগ ধরে টান দিলে আবার রো বড় হয়ে যাবে। এই যে রো বড় হচ্ছে, এই যে রো ছোট হচ্ছে, হচ্ছে কি না আগে বলো। তাহলে টেবিলটা তৈরি করতে পারবা, সিলেক্ট করতে পারবা, লিখতে পারবা, রো কলাম ছোট বড় করতে পারবা। বেশিরভাগ স্টুডেন্ট শেষ করার পর কিছুই পারে না, এটা একটা প্রবলেম। তাহলে এই জিনিসগুলো কি করতে হবে? তাহলে ভিডিও কেন দিচ্ছি? প্র্যাকটিস করার জন্য। কারণ তুমি দেখবে, তুমি নিজেই ট্রাই করবে বাসায় গিয়ে যে স্যার যা যা বললো দেখি তো একটু যেতে পারে নাকি, আর যেতে পারবে না। আমার তো মুখস্থ, এই জন্য আমি যেতে পারতেছি, বুঝতে পারছো? তবে হ্যাঁ, কাজ করার সময় যদি তুমি বুঝো যে এটা জায়গা হয়নি তাই বড় করব, করলা, এইটাও তোমার একটা বিষয় যে তুমি কিন্তু বুঝতেছই না কি দিয়ে কি করব, তাহলে কিন্তু লাভ নাই। ঠিক আছে, তো যাই হোক, এখন আসেন এত কথা না বলি। এখন এই টেবিলটাই যদি কখনো ছোট বড় করতে হয়, কি ছোট বড় করতে বলছে? তাহলে এই যে টেবিলের নিচের এই পয়েন্টটা ধরবা, এই চিহ্নটা ধরবা, ধরে এই যে ভেতরে টান দিবা, তাহলে ছোট হয়ে যাবে। আবার ডান সাইডে টান দিবা, তাহলে বড় হয়ে যাবে। তাহলে এইভাবে টেবিলটা ছোট করতে পারবে। নিচের দিকে টান দিবা না, নিচের দিকে দিবা না, তাহলে রোগুলো মোটা মোটা হয়ে যাবে। এই যে দেখো, নিচের দিকে দিবা না, তাহলে রোগুলো মোটা মোটা হয়ে যাবে। তোমরা এটা উপরেই রাখবা, উপরেই রাখবা, তুমি শুধু ডানে বামে টান দিবা। হ্যাঁ, নিচে দিলেও অসুবিধা নাই, পরে উপরে তুলে দিতে পারবে। তোমার যদি ঘর বড় লাগে তাহলে নিচে টান তো দিবাই, তাই না? কিন্তু এখন তো বড় লাগছে না, এই জন্য তুমি এখন টান দিবা না, এই টান দিবা না। ঠিক আছে, আবার টেবিলটা কি আগের মতো করতে পেরেছো? যেরকম ছিল ওরকমই করতে পারছো? ক্লাসের শেষ পর্যন্ত একটা টেবিলে আমি কাজ করব, দেখবা যে চলেও যাবে না, আলাদা কিছু আসবে না এবং এলোমেলোও হবে না, কারণ প্রত্যেকটা জেনে বুঝে করছি আমি। তোমাদের এলোমেলো হবে কারণ অনেক কিছুই না জেনেই করতেছো, তো জেনে বুঝে করো, তাহলে কিন্তু আর ঝামেলা হবে না। তাহলে আমাকে তোমরা বলো, এরকম কোনো টেবিল যদি আমি তৈরি করতে বলি, তৈরি করতে পারবে? ডিলিট করতে পারবে? লিখতে পারবে? রো কলাম ছোট বড় করতে পারবে? টেবিল ছোট বড় করতে পারবে? তাহলে পরের অপশনে চলে যাই। পরের অপশন হচ্ছে, আমরা যদি এই টেবিলে নতুন করে কোনো রো নিতে চাই, কি নিতে চাই? রো যদি নতুন করে নিতে চাই, তাহলে কিভাবে নিব শোনেন আগে ভালো করে। নতুন করে রো নিতে গেলে আমি যেহেতু রো নিব, কম্পিউটারকে আগে বোঝাতে হবে আমি রো নিব। এটা বোঝাবো কিভাবে? সিলেক্ট করে। তো আমি একটা কাজ করি, 3 নাম্বার রোটাকে সিলেক্ট করলাম। দেখো তো, সিলেক্ট করো তো একটু। আচ্ছা, সিলেক্ট করার পরে আমি তো বলেছি টেবিলের সব অপশন টেবিল লেআউট ট্যাবে। কোথায় এটা? লেআউট ট্যাবে যাবেন। ঠিক আছে, টেবিল লেআউট ট্যাবে গিয়ে এইখানে দেখবেন একটা কমান্ড গ্রুপ রয়েছে, যেখানে লেখা আছে রো অ্যান্ড কলাম। কি লেখা আছে? ওইখানে শুরুতে আছে ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট রো বিলো, আছে কি না? আচ্ছা, আগে বলেন অ্যাবভ মানে কি? উপরে, আর বিলো মানে? এটা কিন্তু টেবিলের উপরে নিচে বোঝাচ্ছে না, সিলেক্ট করা রো এর উপরে নিচে বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? এই যে ছবিতে দেখেন, ছবিতে তাকান, ছবিতে দেখেন ব্লু কালার দিয়ে সিলেক্ট করেছে অ্যারোটার উপরে, এর মানে ওই সিলেকশনের রো এর উপরে রো তৈরি হবে। তাহলে আমি যদি এখন 3 এর উপরে নিতে চাই, তাহলে কিসে ক্লিক করব?
অ্যাভোভে, ইনসার্ট রো অ্যাভোভ। আর 3 এর নিচে নিতে চাইলে বিলো। তাহলে এরকম যে কোনো রো সিলেক্ট করে ঠিক তার উপরে বা নিচেই তো আমাকে নিতে হবে, তাই না? তা ধরো আমি উপরে নিচে নিব, তো ইনসার্ট রো বিলো দিলাম। দেখো তো 3 এর নিচে একটা রো তৈরি হলো কি না? আচ্ছা হলো। আচ্ছা আবার আমি 3 সিলেক্ট করলাম, আবার 3 সিলেক্ট করলাম, করেছ? এইবার আমি কি করলাম, লেআউট ট্যাবেরই আমি চলে গেলাম ইনসার্ট রো অ্যাভোভ। তাহলে ইনসার্ট রো অ্যাভোভে ক্লিক করলে দেখো তো উপরে তৈরি হয়েছে কিনা। তাহলে কেউ যদি এই দুইটা জিনিস বোঝে তাহলে তাকে টেবিলের আর কিছুই শেখাতে হবে না, সে যে কোনো জায়গায় রো নিতে পারবে। তাহলে আমি এখন একটু বলি, তোমরা একটু আমাকে নিয়ে দেখাও তো এরকম। আচ্ছা এই সিরিয়াল নাম্বারের এই রো এর উপরে একটা রো নিয়ে দেখাও, আর এই 6 নাম্বার রো এর নিচে একটা রো নিয়ে দেখাও। আমি যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে নিবে। সিরিয়াল নাম্বার রো এর উপরে একটা রো নিয়ে দেখাবে, আর 6 নাম্বারের নিচে একটা রো নিয়ে দেখাবে। পারছো না? তাহলে এইটা সিলেক্ট করে অ্যাভোভ দিবে, তাহলে এটা উপরে হবে, আর এইটা সিলেক্ট করে বিলো দিবে, তাহলে নিচে হবে। বুঝেছো রো তৈরি করা? এবার শেখো রো ডিলিট করে কিভাবে। রো যদি ডিলিট করতে হয় তাহলে রোটা সিলেক্ট করবা, সামনে ক্লিক করলে তো সিলেক্ট হবে। তাহলে সিলেক্টটা কত ইম্পর্টেন্ট। কেউ যদি অন্যভাবে সিলেক্ট করে, যে এইভাবে যদি কেউ করে, দেখো এভাবে যদি কেউ করে তাহলে কিন্তু আমার এই অপশনটা কাজ করবে না। তাহলে এইভাবেই সিলেক্ট করতে হবে, আমি যেটা শেখাচ্ছি। এই সিলেকশন করে ব্যাক স্পেস দিবে, তাহলে ডিলিট হয়ে যাবে। গেছে? বাকিগুলাও সিলেক্ট করে ব্যাক স্পেস, সিলেক্ট করে ব্যাক স্পেস, সিলেক্ট করে ব্যাক স্পেস, ডিলিট হয়েছে কি না। তাহলে এখন তোমরা যে কি সুন্দর করে শুনলা আমার কথা, যে এইভাবে টেবিলের ভেতরে রো তৈরি করা যায় যে কোনো জায়গায়। এখন যখন তোমার কাজে লাগবে তখন যদি তুমি তৈরি করতে না পারো, এই শোনার কোনো মানে হয় না। এই জিনিসগুলো বুঝে মাথার মধ্যে রাখতে হবে। এবার আসো তোমাদের শর্টকাট শেখাই, যে এত কঠিন করে রো নেওয়ার দরকার নাই, এটা জানার জন্য শেখালাম। হ্যাঁ, শর্টকাট হচ্ছে কোনো রোয়ের সামনে মাউস নিয়ে গেলে, এই যে মাথায় মাউস নিয়ে গেলে প্লাস চিহ্ন আসবে। হ্যাঁ, তুমি যখনই ক্লিক করবে তখনই সেইখানে একটা রো তৈরি হবে। এটা হচ্ছে তোমার শর্টকাট কাজ করার জন্য। তবে অনেকেই বলতে পারে স্যার তাহলে এত দীর্ঘ করলেন কেন? আচ্ছা যেটা শেখালাম সেটা দিয়ে টেবিলের উপরে একটা রো নিয়ে দেখাও, পারবা? আর তো হয় না। তাহলে কোনটার সবগুলোরই দরকার আছে, সবগুলোরই যেগুলো বলেছি প্রত্যেকটারই দরকার আছে। ঠিক আছে, ওই ধরনের কাজে না যাওয়া পর্যন্ত দরকারটা বুঝবা না। এটা দিয়ে আমি সব জায়গায় নিতে পারছি, এই দেখো নিচে নিতে পারতেছি অসুবিধা নাই, ভেতরে নিতে পারছি অসুবিধা নাই, কিন্তু উপরে নিতে পারছি না। তার জন্য কিন্তু আমার অ্যাভোভেই যেতে হবে। তাহলে অবশ্যই দুটাই জানা দরকার নাকি। আর এটা ব্যাক স্পেস, সিলেক্ট করে ব্যাক স্পেস, এটা আলাদা করে বলার কিছু নাই। ও একটা বলার আছে, এই সিলেক্ট করে ডিলিটে গিয়ে তুমি ডিলিট রো দিলেও হবে। তো এত দূর কেউ যাবে না, কারণ সিলেক্ট করে ব্যাক স্পেস দিলেই হবে। তাহলে যেগুলো রো নিয়েছো সেগুলো কি ডিলিট করতে পেরেছো? এবার আসো কলাম শেখাবো। টেবিলের মূল উপাদানই যদি না জানি তাহলে টেবিলটা ম্যানেজ করবো কিভাবে, তাই না? তাহলে আগে প্রথমে কলাম রো শেখাচ্ছি। তাহলে রো তৈরি করা শেখালাম, রো ডিলিট করা শেখালাম, টেবিল তৈরি করা শেখালাম, টেবিল ডিলিট করা শেখালাম। এইবার কলাম তৈরি করা শেখাবো। ঠিক একইভাবে সিলেক্ট করবা কলাম। রো এর ক্ষেত্রে রো সিলেক্ট করছিলা না, কলামের ক্ষেত্রে কলাম সিলেক্ট করবা। করার পর ওই যে দুইটা অপশন, ইনসার্ট কলাম টু দা লেফট, ইনসার্ট কলাম টু দা রাইট। এখন সিলেকশনের লেফট সাইডে যদি নাও তাহলে লেফটে ক্লিক করবে, রাইট সাইডে নিলে রাইটে ক্লিক করবে। নাও তোমার পছন্দ মতো নাও, অসুবিধা নাই। তো এই যে একটা কলাম আমি কিন্তু ক্রিয়েট করে ফেললাম। ফেলছো কি? আচ্ছা একটা জিনিস খেয়াল করছো, আমার টেবিলটা কিন্তু পেজের বাইরে চলে গেছে, খেয়াল করছো? কলাম তৈরির জন্য তোমাদেরও কি গেছে? অনেকেরই যেতে পারে, অনেকের নাও যেতে পারে। আচ্ছা গেলে তখন কি করার আছে? এই যে তোমাদের শেখালাম এই চিহ্নটা ধরে টেবিলটাকে ভেতরে আনা যায়, আনা যাবে কি না? শিখেছো না তোমরা? শিখেছো তো? এই চিহ্নটা ধরেই তুমি কি করতে পারবে, টেবিলের ভেতরে কিন্তু আনতে পারবে, বা এখানে কিন্তু তোমার আনা যাবে। সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই যে এটাই তো শেখাচ্ছি, এই জিনিসই তো শেখাচ্ছি। যেটা বাইরে গেছে এটা ধরে ভেতরে টান দিলে ভেতরে আসবে। ও চিহ্নই নাই? আচ্ছা শোনেন, আচ্ছা যাদের চিহ্ন নাই, এই যাদের চিহ্ন নাই তাদের কার্সর কি টেবিলের ভেতরে আছে না বাইরে আছে সেটা দেখেন। টেবিলের ভেতরে থাকলে চিহ্ন থাকার কথা। হ্যাঁ, এগুলো ছোট ছোট প্রবলেম, এগুলো জেনে নিতে হবে, না হলে কাজ করার সময় জানা থাকা সত্ত্বেও কাজ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা তো দেখো যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা কি কলাম নেওয়ার ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা ডিলিট করার ব্যাপারটা দেখো, সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে ডিলিট, সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে কি ডিলিট। আচ্ছা তোমরা আর একটা জিনিস শেখো, এইটা ছাড়াও তোমরা একটু শেখো, যে কোনো কলামের প্লাস চিহ্নে ক্লিক করলেই কলাম তৈরি হবে।
যে কোনো কলামের প্লাস চিহ্নে ক্লিক করলে কলাম তৈরি হবে। আচ্ছা পুরা ক্লাসই ভুলে গেলা, এইটুকু একটু মনে রাখতে পারবা না রে? তাহলে এটা হলো, তো এই যে প্লাস চিহ্নে ক্লিক করলে কলাম তৈরি হবে, আর সিলেক্ট করে ব্যাক স্পেস, সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। গেছে কি না? আচ্ছা এখন টেবিল তো ডান দিক থেকে ছোট হয়ে আসছে, বড় করব, এই যে এখান থেকে বড় করব, এই যে বড় করা যায়। বুঝতে পেরেছো? আচ্ছা এখন কথা হচ্ছে অনেকেই এই অপশনটা দিয়ে টান দিয়ে বড় করতে গেলে কতটা বড় করবে বুঝতে পারছে না, মানে কতটা বড় হবে, এটা পেজের কোন পর্যন্ত থাকবে এটা বুঝতে পারছে না। তাদের জন্য একটা অপশন আছে, আমি একটু যদি দেখাই, তোমরা একটু দেখবে এইখানে একটা অপশন থাকবে টেবিল, এই যে টেবিল লেআউট ট্যাবে, কোন ট্যাবে? টেবিল লেআউট ট্যাবে একটা অপশন থাকবে, এটার নাম অটো ফিট। কি নাম থাকবে এটার? অটো ফিট। সবাই ভালো করে দেখো, এই যে অটো ফিটে তুমি যদি অটো ফিট টু কন্টেন্ট দাও, টেবিলটা হবে লেখার সমান। অটো ফিট টু কন্টেন্ট দিলে কি হবে? লেখার সমান হবে। আবার যদি যাও গিয়ে অটো ফিট টু উইন্ডো, তাহলে পেজের সমান হবে। এই যে তোমাকে আর টান দিয়ে বড় করতে হবে না, তুমি পেজের সমান করতে পারবে। আর একটা আছে, এটা পরে বলবো নি, ফিক্স কলাম ওয়াইড। এটা বলে দিই আসছি যেহেতু, সেটা হলো এই যে কোনো কলামে যখন আমরা লিখি, তোমরা লিখো না, তোমরা দেখো কোনো কলামে যখন আমি লিখি কলাম বড় হয়, খেয়াল করছো? আবার যদি কেটে দেই তাহলে কলাম ছোট হয়, দেখছো? কিন্তু আমি যদি একবার এখান থেকে গিয়ে ফিক্স কলাম ওয়াইডে ক্লিক করি, তাহলে আর বড় হবে না, তখন নিচে নিচে বড় হবে, পাশে আর বড়, এটা রো বড় হচ্ছে, কলাম আর বড় হচ্ছে না। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এইখানকার এটা ক্লিক না করে বোঝা উচিত, ক্লিক না করেই বোঝা উচিত। সেটা হচ্ছে, একটা হচ্ছে অটো ফিট টু কন্টেন্ট লেখার সমান টেবিল, অটো ফিট টু উইন্ডো পেজের সমান টেবিল, আর একটা হলো ফিক্স কলাম ওয়াইড, কলামের ওয়াইডগুলো ফিক্স থাকবে। তবে হ্যাঁ, এটা দেওয়ার পরেও মাউস দিয়ে কিন্তু ছোট বড় ঠিকই করা যাবে, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়টা। তাহলে আমরা এখান থেকে চারটা জিনিস শিখলাম, ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, পারবো না? আর এখান থেকে অটো ফিট শিখলাম। কি শিখলাম? এই যে দেখেন পেজের বাইরে গেছে, এই যে কলাম পেজের বাইরে গেছে, বা আরো একটা কলাম তৈরি করেছি, এটা আরো বাইরে গেছে, আদি অন্ত খুঁজে পাচ্ছি না, এই যে কার্সন নাই, খুঁজে পাচ্ছি না, চিহ্ন খুঁজে পাচ্ছি না, অটো ফিটে গিয়ে অটো ফিট টু উইন্ডো দিব, পেজের ভেতরে চলে আসবে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, আবার ডিলিট করার সময় ছোট হয়ে গেছে, কত বড় করো বুঝতে পারছি না, তাহলে অটো ফিট টু উইন্ডো করে দিলেই হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছি তো? আচ্ছা এখন আসো, টেবিলের মধ্যে যদি কখনো কয়েকটা সেলকে ভেঙে একটা করতে হয়, এই ভাঙাটাকে বলা হয় মার্জ সেল করা। কি করা বলে? দেখো মার্জ সেলটা, এই যে কয়েকটা সেলকে তুমি সিলেক্ট করবা টেবিলের ভেতরে, এরকম কয়েকটা সেলকে তুমি কি করবা? সিলেক্ট করবা। সিলেক্ট করেছো, সিলেক্ট করার পরে তুমি একটু খেয়াল করবে, এই যে সেলগুলোকে তুমি সিলেক্ট করেছো, এইটাকে তুমি মার্জ করতে চাও। কি করতে চাও? মার্জ করতে চাও। তো এই যে মার্জ কমান্ড গ্রুপে দেখো তো মার্জ সেল নামে অপশন আছে কিনা, এই মার্জ সেলে আমরা ক্লিক করব, তাহলে আমার ওই সেলগুলো ভেঙে একটা হয়েছে কিনা, এটাকে মার্জ সেল বলে। তোমার তো প্রবলেম হওয়ার কথা না, ঠিক ছিল তো সব কিছু? আচ্ছা একসাথে করো, তাহলে আর ঝামেলা হবে না। আচ্ছা, একজনের সমস্যার সমাধান হলো, আরেকজনের গেল, ওখান থেকে আরেকজনে গেল, আস্তে আস্তে সলভ হওয়া লাগবে, আস্তে আস্তে কি হওয়া লাগবে? সলভ হইতে হবে। তো এই যে এই যে মার্জ সেলটা, এটা কি আমরা বুঝলাম? ঠিক এইটা আবার ঠিক করি, কন্ট্রোল জেড দিয়ে ঠিক করি। মার্জ সেলটা আমার এরকম লাগবে না, আমার লাগবে ধরো এরকম টাইপের। সেটা কিভাবে করব? এই কলামের এইখানে সিলেক্ট করে এই যে মার্জ সেল, এই যে দেখো মার্জ সেল, এই যে হচ্ছে মার্জ সেল, এইটা আমার লাগতে পারে। ওই আগে যেটা করালাম ওইটা আমার লাগতে পারে। আরেকটা দেখো, কন্ট্রোল জেড দাও, আবার আরেকটা দেখায়। সবাই কি বুঝতে পারতেছো? হয় না, অনেকেই বুঝতে পারে না, চুপ করে থাকে। না বুঝলে কিন্তু আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে কথা বললেই বুঝবে, আমার সাথে কথা বললেই বুঝতে পারবে। কথাই বলতেছো না, এই জন্য বুঝতে পারবে না। হ্যাঁ মার্জ সেল, হ্যাঁ দেখাবো। তো কন্ট্রোল জেড দা আবার আগের অবস্থায় ফিরে আসবো। আসছো কি? হ্যাঁ, এইবার দেখো আমার এই দুইটা মার্জ সেল লাগছে না, এরকমও লাগতে পারে। এই সেলটা বাদ দিয়ে এখান থেকে এইটুকু সিলেক্ট করো। এই যে বললাম না, সিলেক্ট করাটা ইম্পর্টেন্ট। যাদের হয়নি ওরা বলুক আর না বলুক, বিশ্বাস করুক আর না করুক, সিলেকশনেই প্রবলেম, এই জন্য হচ্ছে না।
ঠিক আছে? তো এই যে সিলেকশনটা ঠিকভাবে হলেই সে কাজটা করতে পারবে। এটাই তার বেশি সময় লাগতেছে, সে আমার সাথে যেতে পারতেছে না, কারণ এটাতে তো আমি বেশি সময় দিচ্ছি না। সিলেক্ট করে সাথে অপশনে চলে যাচ্ছি না, তাহলে এই সিলেক্ট করাটা আগে ভালো করে শেখো। লিখে সাথে অপশনে চলে যায় না, লেখাটা আগে ভালো করে শেখো, তাহলেই অপশন ক্লিয়ার হবে। এখন এটা সিলেক্ট করছি তো, আমি করছি না, একটা সেল বাদ দিছি না, এইবার মার্জ সেলে ক্লিক করব। দেখো তো ওই সেলগুলো সব মার্জ হয়ে একটা হয় কিনা। টেবিলের এরকম নিচে লেখা থাকে না, গ্র্যান্ড টোটাল অ্যামাউন্ট বা টোটাল অ্যামাউন্ট লেখা থাকে। তো এই 3 ধরনের মার্জ সেল দেখালাম, তোমাদের করতে হবে না। দেখো এই সিলেক্ট করে এই একটা, এই যে সিলেক্ট করে এই একটা, আর এই যে নিচেরটা, এই 3 ধরনের মার্জ সেলই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। অন্যরকমও হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই 3 রকম হয়ে থাকে। পারবে না করতে? করো তো একটু দেখি। 3টাই করো, আমার দেখে এই 3টাই করো, তবে এই রকমই হতে হবে, অন্য রকম হলে হবে না। এটা দেখে সেম টু সেম তৈরি করতে হবে। আচ্ছা ওটাতেই করুক, অসুবিধা নাই। ওটা তো দেখা যাচ্ছে গরুর মাংসের মতো বড় বড়। ও তো এই যে চশমা পরে তো, ও মানে দেখতে অসুবিধা, তাই এটা বড় করে ফেলছে। কিন্তু যাওয়ার সময় ঠিক করে রেখে গেলেই হতো। আমি 2 জায়গায় খুঁজলাম, 3 জায়গায় খুঁজলাম, পাইলাম না। আচ্ছা তো দেখো, আরো বসে হয়তো খুঁজলে পেয়ে যাব। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ তো? আচ্ছা আবার এটা ঠিক করে ফেলবো, কন্ট্রোল জেড, আগের অবস্থায় আসবো। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসতে বলবো। হবে হবে, এই ক্লিক করো একটা। ও তাহলে আর কাজ করবে না। আচ্ছা এখন আসো, এখন দেখো, এখন দেখো, তাহলে এইটা দেখালাম হচ্ছে মার্জ সেল। কি দেখালাম? তাহলে আমি যদি কোনো সেলকে সিলেক্ট করি, মানে আমি যদি আমার পছন্দ মতো সেলকে যদি সিলেক্ট করি, করার পর যদি মার্জ সেলে ক্লিক করি, তাহলে তো ওটা তো মার্জ সেল হবে নাকি? মনে থাকবে সবার? এটা হলো মার্জ সেল। এই অপশনটার নাম কি? মার্জ সেল। মার্জ সেল মানে কয়েকটা সেলকে একত্রিত করা, কয়েকটা সেলকে একত্রিত করা, এটার নাম হলো মার্জ সেল। মার্জ সেল মানে হচ্ছে একত্রিত করা। আচ্ছা এখন আসো, মার্জ সেলের পরে যদি আমরা আসি, মার্জ সেলের পরে যদি আমরা একটু দেখি, এখানে আছে স্প্লিট সেল। কি আছে? স্প্লিট সেল। স্প্লিট সেলের কাজ হলো একটা সেলকে আবার একাধিক ভাগে বিভক্ত করা। কথাটা কেমন? ধরো তোমার এখান থেকে রোল নাম্বারটা কেটে দিলা, তুমি ধরো রোল নাম্বারটা কেটে দিলা, ধরো তোমার রোল নাম্বারটা হলো 8 ডিজিটের। কয় ডিজিটের? 8 ডিজিট। তুমি প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে সেল চাচ্ছ, তাহলে এই সেলটাকে তুমি 8 ভাগে ভাগ করতে চাচ্ছ। কয় ভাগে ভাগ করতে চাচ্ছ? 8 ভাগে। হ্যাঁ তুমি যদি সবগুলোকে করো তাহলে সবগুলো সিলেক্ট করবে, তবে দরকার নাই, একটাই দেখাই আমি। এই সেলে ক্লিক করবে, করছো কি? করার পরে তুমি এই যে স্প্লিট সেলে যাবা। কোথায় যাবা? স্প্লিট সেলে যাবা। গেছো কি না? যাওয়ার পরে এখান থেকে যে নাম্বার অফ কলাম আছে না, কয় ভাগে ভাগ করতে চাও তুমি সেটা দিয়ে দিবা। ধরো 8 ভাগে, তাহলে 8 দিয়ে দিবা। দিয়েছ? দেওয়ার পর ওকে, তাহলে এই সেলটা 8 ভাগে ভেঙে যাবে। দেখো সেলটা 8 ভাগে ভেঙে যাবে। আমার একটা কথাই বুঝে আসতেছে না, সেটা হচ্ছে যে সব কিছু স্পষ্ট দেখানো হচ্ছে, সব কিছু দেখতেছো, শুনতেছো, মনোযোগ আছে, ইচ্ছাও আছে, কিন্তু মিলছে না। এইটা কোথায় যেন একটা বড় ব্যাপারের মিসিং আছে তোমার। দেখা এবং শোনার মধ্যে, বোঝার মধ্যে একটা বড় ধরনের মিসিং আছে কোথাও। এইটা একটু বেশি প্র্যাকটিস করে কভার করে ফেলতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে এই যে স্প্লিট সেল, স্প্লিট সেল কি আমরা বুঝলাম? আচ্ছা এইটা আবার যদি একত্রিত করতে চাই তাহলে তো মার্জ সেলে ক্লিক করলেই হবে, তাই না? এবার শোনো, স্প্লিট সেলের 2টা অপশন থাকে, একটা রোয়ের একটা কলামের, একটা রোয়ের আর একটা, এইবার রোয়েরটা দেখায়। তাহলে আবার কার্সর রেখে আবার স্প্লিট সেলে যাও। গেছো কি না? গেছো স্প্লিট সেলে? এইবার নাম্বার অফ কলাম 1 করে দিবা। নাম্বার অফ কলাম কত করে দিবা? 1। আমি এটা রো দিয়ে ভাঙবো। কি দিয়ে ভাঙবো? রো। তাহলে নাম্বার অফ রোতে 2 দিব বা 3 দিব, যার যেটা পছন্দ, 2 বা 3 দিব। দিয়েছি? দেওয়ার পর ওকে করলে দেখবা ওই সেলটা 3টা রোতে ভেঙে গেছে আমার। তাহলে এইখান থেকে রো দিয়েও ভাগ করা যায়, কলাম দিয়েও ভাগ করা যায়। মূলত একটা সেলকে ভাগ করার জন্য স্প্লিট সেল। বুঝতে পারছো? কন্ট্রোল জেড দাও, আগের অবস্থায় আসো। কেউ যদি রো এবং কলাম দুটা দিয়েই ভাগ করতে চায় তাহলে সে আবার স্প্লিট সেলে যাবে। কয়বার নিয়ে গেলাম? 4 বার। তাও যদি এখন না পড়ে, আমি তো চেষ্টা করছি। এই যে নাম্বার অফ কলাম, এখানে আমি কলাম 2টা করব, নাম্বার অফ রো এটাও 2টা করব।
কম বেশি করা যায়, কোনো অসুবিধা নাই। তো করে আমি ওকে করব। তাহলে দেখো তো 2টা কলাম 2টা রো 4টা ভাগে ভাগ হয়ে গেছে কিনা। তাহলে এই যে স্পিলিট সেল এবং মার্ট সেল, ছবি দেখেই তো মনে থাকবে রে মার্ট সেলের কাজ কি, স্পিলিট সেলের কাজ কি। ছবি দেখলে মনে থাকবে না? ছবি দেখলেই মনে থাকবে। এই যে দেখাই যাচ্ছে মার্ট সেলের কাজ কি, স্পিলিট সেলের কাজ কি, বোঝাই যাচ্ছে। কন্ট্রোল জেড। এতটা কম বুঝলে এই যুগে তো হয়। তাহলে দেখো এই যে মার্ট সেল এবং স্পিলিট সেল হয়েছে কিনা, হয়েছে। এবার আসলে একটা অপশন রয়েছে স্পিলিট টেবিল। অপশনটার নাম কি? স্পিলিট টেবিল। টেবিলকে ভাগ করা। কি কে ভাগ করা? ছবি দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ এইটা। আচ্ছা আমি কি এটা এর আগে কখনো বলেছি? আমি কার কার যেন দেখলাম এটাতে ক্লিক করে টেবিল ভাগ করে ফেলছিল। তো এইটা হচ্ছে ওই মানে সেন্সে নাই, মানে ওর সেন্সের বাইরেও কাজ হচ্ছে। তো যাই হোক, এটা প্র্যাকটিসের ব্যাপার, আস্তে আস্তে প্র্যাকটিস করলে ঠিক হবে। তো দেখো যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই টেবিলটাকে যদি ভাগ করতে চাই, তাহলে ওই যেখান থেকে টেবিলটা ভাগ করব সেই রোটা সিলেক্ট করব। এটা উপরে নিচে ভাগ করা যায়, পাশাপাশি ভাগ করা যায় না। টেবিলকে ভাগ করা যায় উপরে নিচ থেকে। তো রোকে সিলেক্ট করবা, যেটা তুমি সিলেক্ট করছো তার উপরেরটা আলাদা হয়ে যাবে, নিচেরটা আলাদা হয়ে যাবে। সিলেকশন সহ নিচেরটা হবে আর উপরেরটা আলাদা হবে। তো স্পিলিট টেবিলে ক্লিক করে দেখো ওই টেবিলের উপরের থেকে ওইটা আলাদা হয়ে গেছে, এটা নিচেরটা আলাদা হয়ে গেছে। এখন টেবিল কয়টা এখানে? 2টা। তাহলে একটা টেবিলকে ভেঙে যদি 2টা করতে হয় তাহলে স্পিলিট টেবিল। এটাতে বেশি ফোকাস দিও না, ফোকাস দাও মার্ট সেল আর স্পিলিট সেল। বুঝতে পেরেছো? এবার এই দুটা যদি একত্রিত করতে হয়, এরকম হয়ে যদি একত্রিত করতে হয়, তাহলে এই ফাঁকা জায়গায় কার্সর রেখে ডিলিট দিতে হবে কিবোর্ড থেকে। ব্যাক স্পেস না, ডিলিট দিতে হবে। ডিলিট দিলে একত্রিত হবে। ডিলিট। হ্যাঁ, ও আচ্ছা, এটা কম্পিউটারের প্রবলেম। কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে নাও। আচ্ছা, কয়েকটা কম্পিউটার এরকম হচ্ছে, আবার ঠিকও হচ্ছে কখনো কখনো। আচ্ছা, তো এই যে এই স্পিলিট সেল, তো আমি স্পিলিট সেল এবং মার্ট সেল ভালো করে দেখতে বলছি, স্পিলিট টেবিল না দেখলেও চলবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসো টেবিল লেআউট ট্যাবে আসো। কথা বলো না, কথা বলো না। টেবিল লেআউট ট্যাবে আসো। আসছো? আচ্ছা, এই যে অটো ফিট নামে যে অপশনটা রয়েছে, এটা তো আমি দেখিয়েছি তোমাদেরকে, এটার আর দরকার নাই। এবার আসো। আচ্ছা, আমি কি তোমাদেরকে এই যে কলাম বড় ছোট, রো বড় ছোট বলেছি? এই যে বলার সাথে সাথে অনেকেই এটা করার চেষ্টা করে, এরা ভুল থিওরিতে আছে। এইটা আমি বলেছি বোঝার জন্য, দেখার জন্য। আর যখন আমি বলি করো তখন তো তোমরা করবে, তাই না? তো কখন কোনটা করতে হবে এইটা বুঝতেই কিন্তু 1 মাস চলে গেল। তো এটা কিন্তু মুশকিল। এখন দেখো এই যে এই কলাম আর রো যদি তুমি নির্দিষ্ট পরিমাণ বড় করতে চাও, তাহলে কার্সরটা ধরো প্রথমটা করতে চাই, তাহলে প্রথমে কার্সর রাখলাম। রাখার পরে প্রথমে কার্সর রাখার পরে এর যদি আমি হাইটটা বাড়াই, রোয়ের হাইট, এই যে এখান থেকে দিলেও রোয়ের হাইট বাড়বে, বাড়ে কি না? তো এটা তো মাউস দিয়েও করা যায়, যায় না? আচ্ছা, আবার কমানো যায়, এই যে কমানো। এই যে কলামের ওয়াইড বাড়াবো, এই যে কলামের ওয়াইড বাড়ানো যায়, এই যে কলামের ওয়াইড কমানো যায়। এই আমি কি বলেছি বুঝেছেন? যেটা মাউস দিয়ে করা যায় সেটা এখান থেকেও করা যায়। তো আপনারা মাউস দিয়েই করবেন, এখান থেকে দরকার হবে না। হবে এখানে তোমাকে যদি বলে যে রোয়ের হাইটটা 2 ইঞ্চি করো, তাহলে এখান থেকেই তো করতে হবে, তাই না? আচ্ছা, এবার শোনো, এই যে ডিস্ট্রিবিউট মানে কি? ডিস্ট্রিবিউটের বাংলা কি? ডিস্ট্রিবিউটের বাংলা কি? ভাগ করা। তাহলে ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম, এই দুইটা অপশন ভালো করে বুঝবে। একটার মাধ্যমে রো গুলো সমান করা যায় আর একটার মাধ্যমে কলামগুলো সমান করা যায়। এই ডিস্ট্রিবিউট রো দিলে রো গুলো সব সমান করে। স্যার কিছুই তো হলো না, সমানই আছে, কি আর হবে? এই যে একটু ছোট বড় করে দেখাই, একটু ছোট বড় করে দেখাই, একটু ছোট বড় হয়েছে না? এবার ছোট বড় আমি যদি ডিস্ট্রিবিউট রো দেই, তাহলে দেখো তো সবগুলা রো সমান হয়েছে কিনা এবার। আর ডিস্ট্রিবিউট কলাম দিলে সবগুলা কলাম সমান হয়েছে কিনা। তাহলে ডিস্ট্রিবিউট রো দিলে রোগুলো সমান হবে, ডিস্ট্রিবিউট কলাম দিলে কলামগুলো সমান হবে। এইবার শোনো, তোমরা যেটা শিখছিলা অ্যালাইনমেন্ট কত প্রকার? কি বলো তো? জাস্টিফাই। এইখানে দেখো অ্যালাইনমেন্ট 9 প্রকার। তাহলে টেবিলের অ্যালাইনমেন্ট কত প্রকার? মূলত টেবিলের না, বলতে হবে সেলের অ্যালাইনমেন্ট 9 প্রকার। ঠিক আছে? তো এই অ্যালাইনমেন্ট 9 প্রকার কি কি? তাহলে আমরা তো 3 প্রকারের পরেই তো খুঁজে পাচ্ছিলাম না, তার একটা কষ্ট করে জাস্টিফাই খুঁজে পাইছি। তাহলে এখানে 9 প্রকার কি? এই যে 9 প্রকার বোঝাচ্ছি, দেখো এই প্রথম রোটাকে বড় করে নাও, এই যে প্রথম রোটাকে বড় করে নাও, তাহলেই বোঝাতে পারো। কারণ ছোট সেল এটা বোঝানো যাবে না, এটা বোঝানোর জন্য বড় সেল লাগবে। আচ্ছা, এক কাজ করো, তুমি এই যে প্রথম 3টা বোঝো আগে। টপ করা আছে, কি করা আছে? টপ, এই জন্য লেখাগুলো উপরে, তাই না? মিডিল করো, তাহলে দেখো মাঝখানে আসবে, এসেছে কি না? লেফট সাইডে কিন্তু, হ্যাঁ। আর এই যে বটম করলে নিচে আসবে,
এটা কিন্তু অনেকের বুঝতেই 12টা বেজে যায়, কঠিন না কিন্তু সহজ বিষয়। এবার এই যে সেন্টারেরটাতে ক্লিক করো, ও সরি আমি তো সিলেক্ট করিনি, একটা করছি। আচ্ছা সিলেক্ট করো পুরাটা, তাহলে পুরাটাতেই হবে। এই যে মিডিল, এই যে বটম, এই যে টপ, আছে কি নাই? আচ্ছা এবার রাইটটা দেখি, রাইট টপ, রাইট মিডিল, রাইট বটম, হয় কি না? এইবার মিডিল সেন্টার, মিডিল তারপর মিডিল বটম, আছে কি না? তাহলে সেন্টার কোনটা মেইনলি? এই যে মাঝখানেটা, এইটা হলো সেন্টার। তাহলে বড় সেলের লেখা যদি তুমি মাঝখানে দিতে চাও তাহলে এই সেন্টারে ক্লিক করতে হবে। ছোট সেল হলে লাগবে না, ছোট সেল যে কোনো একটা, এই তিনটার যে কোনো একটা দিলেই মাঝখানে দেখাবে, বুঝতে পারছো? কিন্তু এই তিনটার যে কোনো একটা দিলেই মাঝখানে দেখাবে, কিন্তু বড় সেল হলে তোমাকে অবশ্যই এটাই দিতে হবে, তাহলে মাঝখানে দেখাবে। সবাই কি অ্যালাইনমেন্টটা বুঝছো? তাহলে টেবিলের কাজের সময় অ্যালাইনমেন্টের জন্য কি হুমে যাবে? না, এখান থেকে করবে, ঠিক আছে? আচ্ছা রোটা বড়ই থাক, আরেকটা জিনিস দেখাই, এটা দেখাইনি, এটা একটু দেখাই। এই টেক্সট ডিরেকশন, লেখা ঘোরানো যায়, টেক্সট ডিরেকশন, লেখাকে ঘোরানো যায়, টেক্সট ডিরেকশন, দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, অ্যালাইনমেন্ট আর টেক্সট ডিরেকশন। সোজা রাখেন সবাই, সোজা রাখেন, ছোট করে দেন, রোটা ছোট করেন, দেখেন তো রো ছোট করতে পারেন কিনা। তাহলে আমি প্রথমে শেখালাম অ্যালাইনমেন্ট, প্রথমে কি শেখালাম? অ্যালাইনমেন্ট, এরপরে শেখালাম টেক্সট ডিরেকশন। কি শেখালাম? টেক্সট ডিরেকশন। তাহলে অ্যালাইনমেন্ট এবং টেক্সট ডিরেকশন ভালো করে মনে রাখতে হবে, পারবেন না? আচ্ছা এবার আসেন, এরপরে বলি, এই সেল মার্জিন পরে দেখাবো। এরপরে দেখেন এই যে শর্ট নামে একটা অপশন রয়েছে, আছে কি না? এই শর্ট অপশনটার কাজ কি, বা এটা দিয়ে আপনি কি করবেন? এটা দিয়ে ক্রমান্বয়ে সাজাবেন, আগেও শিখিয়েছি, ওইটা তো এমনি টেক্সট, আর এটা দিয়ে টেবিলের লেখাকে। তো আমরা একটা কাজ করতে পারি, প্রথম কলামটা সিলেক্ট করতে পারি, এই যে সিরিয়াল নাম্বারটা আমরা সিলেক্ট করতে পারি, করছি কি না? এবার এই শর্টে ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে ডিসেন্ডিং দিব, ডিসেন্ডিং দিয়ে ওকে করলে দেখেন তো 6 5 4 3 2 1 হয়েছে কি না? উল্টা হয়ে গেছে না? আবার যান গিয়ে অ্যাসেন্ডিং। ও আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি, তোমাদের এই যে হেডার রোসে ক্লিক করা নাই, হেডার রোসে একটু ক্লিক করতে হবে, তাহলেই হবে। নতুন করে সিলেক্ট করো, নতুন করে সিলেক্ট করো, এই যে নতুন করে সিলেক্ট করো, করে এখান থেকে হেডার রোসটা করে দিয়ে ওকে করবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটার মাধ্যমে যে ছোট থেকে বড় সাজানো যাবে সেটাই তো হয় না? আচ্ছা তাহলে এইটার মাধ্যমে যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো যাবে, এটা তো আমরা আগেই জানতাম। আচ্ছা এটার পেছনে কারণ হলো রো কলামের মিল নাই, এই যে মার্সেল আছে তো এই জন্য। এগুলো ডিলিট করে নতুন করে রো নাও, এই যে এখানে নতুন করে রো নাও, সেখানে করো তাহলেই হবে, দেখো সেখানে করো তাহলে। আচ্ছা তাহলে এই যে টেবিলটা, এই টেবিলটা আমরা তৈরি করা শিখলাম, এটা ম্যানেজ করা শিখলাম, লেখা শিখলাম, এর মধ্যে অনেক কাজ শিখলাম, তাই না? আচ্ছা এই ট্যাবটা আমরা শেষই করব, এটা রাখবো না। আচ্ছা তো এই ট্যাবটা আমরা শেষ করে দিব, আর 2-3টা অপশন আছে, এটা দেখে আমরা শেষ করব। আর তোমাদের আমি প্র্যাকটিস দিব, তোমরা প্র্যাকটিস করবে। বলো বলো কি হয়েছে? আচ্ছা এটা এই যে কন্ট্রোল জেড দিয়ে ঠিক করবা, এই আচ্ছা এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে এইটা সিলেক্ট করার পরে যখন এখানে যাওয়া হয়, সেটাই আমি বলছিলাম, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং সিরিয়াল নাম্বার, এই যে হেডার রোসে ক্লিক থাকা লাগে, এই যে এখন আর সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা কোনো কিছু এলোমেলো হলে কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে মেলায় নিয়ে তারপরে কাজ করবে, বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, এরপরে একটু শোনো, এরপরে শোনো, অস্থির হয় না, আর 2টা অপশন ভালো করে একটু শোনো। সেটা হচ্ছে তোমাদের এখন যে অপশনটা দেখাবো, এটার নাম হলো কনভার্ট টু টেক্সট। কি নাম? এইটার মাধ্যমে টেবিলের দাগ তুলে দেওয়া যাবে। কি তুলে দেওয়া যাবে? টেবিলের লেখাগুলো ঠিকই থাকবে, কিন্তু টেবিলের এই বর্ডার বা দাগগুলো উঠে যাবে। কথা বলো না, কথা বলো না। আচ্ছা তাহলে এই যে টেবিলের দাগ যদি তুলে দিতে হয়, তাহলে প্রথমে আগে টেবিলটাকে সিলেক্ট করতে হবে, করেছ? ইম্পর্টেন্ট কিন্তু এটা লাগবে,
পরে গিয়ে লাগবে। তো সিলেক্ট করার পরে এইখানে দেখবে লেখা আছে কনভার্ট টু টেক্সট। কনভার্ট মানে কি? পরিবর্তন করা, টেক্সটে পরিবর্তন হবে টেবিল থেকে। তো কনভার্ট টু টেক্সটে ক্লিক করে ওকে করবে। দেখো কোথাও কোনো টেবিলের দাগ নাই, সিলেকশন বাতিল করেও দেখতে পারো, লেখাগুলা ঠিক আছে কিন্তু টেবিলটা নেই। আচ্ছা, এটা হলো টেবিলের, এই টেবিলটার দাগ তুলে দেওয়া। আবার কেউ এরকম নর্মাল লিখছে, সেটাকে টেবিলের ভেতরে নিয়ে আসবে। কার ভেতরে নিয়ে আসবে? তাহলে সেটাকে আগে সিলেক্ট করবে, যে এইভাবে দেখো, এই যে এইভাবে আগে সিলেক্ট করবে, লাইন বাই লাইন এরকম সিলেক্ট করবে। করেছ? এখন তো লেআউট ট্যাব নাই, যাবা কোথায়? তাহলে ইনসার্ট ট্যাবে যেতে হবে। এটা একটু মনে রাখতে হবে, ভিডিও দেখে দেখে এগুলো বারবার শুনে শুনে মনে রাখবা। ইনসার্ট ট্যাব থেকে টেবিলে যাবে, ঠিক আছে? টেবিল থেকে যাবা, এই যে কনভার্ট টেক্সট টু টেবিল আছে, তাহলে আবার টেক্সট থেকে টেবিলে কনভার্ট করছি, তাই না? দিয়ে ওকে, তাহলে এই যে টেবিলটা আবার কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? যাদের মিলছে না তারা কন্ট্রোল জেড দিয়ে মেলায় নাও, পরে ভালো করে দেখে নিও। তো আসো এর পরে চলে যাচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু ক্লাস হয়নি, আমি কথা বলা শুরু করেছি কেবল 1 ঘন্টা হলো। কত ঘন্টা? টাইম কিন্তু উঠতেছে, দেখাই যাচ্ছে। আর ক্লাস কয় ঘন্টা হওয়ার কথা? অরিজিনালি 2 ঘন্টার লেকচার শোনার কথা তোমাদের, কিন্তু সব কেটে ছেটে কিন্তু 1 ঘন্টার লেকচার শুনছো তোমরা, তাই না? তাও মনে থাকবে না, 2 ঘন্টা শেখা 1 ঘন্টায় শিখতেছি। আচ্ছা, এবার দেখো এর পরের অপশনটা দেখবে, টেবিল লেআউট ট্যাবে যাবে। যাদের টেবিল চলে গেছে দরকার হলে নতুন করে নিয়ে কাজ শুরু করতে পারো, কোনো অসুবিধা নাই, না লিখে নিলেও হবে, টেবিলটা থাকলেই হবে। এবার আসো, এইবার তোমাদের শেখাবো সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যুটা, ফর্মুলা। কি শেখাবো? ফর্মুলা। আসো, এই মার্কের নিচে আরেকটা মার্ক লিখে নাও, এই মার্কের নিচে আরেকটা মার্ক লিখে নাও। এটা লিখতেই হবে, এটা আবার ফাঁকা রেখে করতে চাইলে হবে না। এইখানে আরেকটা মার্ক লিখে নাও। এইভাবে যারা এলোমেলো করেছো ঠিক করে নাও, যারা এলোমেলো করেছো তারা ঠিক করে নাও। এইভাবে কি করবে? তুমি এইগুলো লিখে নিবে। নিয়েছো? আচ্ছা, এখন তোমাকে যেটা বলছে, নিচেরটা ফাঁকা কিন্তু, নিচেরটা ফাঁকা, নিচেরটা ফাঁকা, নিচেরটা কিন্তু ফাঁকা, বুঝেছো? আচ্ছা, আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে প্রথম 2-3টা ক্লাস আমি তোমাদের কাছে যাব, তারপরে তোমরা আমার কাছে আসবে, তাই না? এখন যার যার প্রবলেম তার নিজে নিজে হাত তুলতে হবে, বলতে হবে কি প্রবলেম, আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো একটু বুঝে নাও যে এই সংখ্যাগুলার যোগফল নামাতে চাই নিচে। কি নামাতে চাই? যোগফল। কোনো কষ্ট করতে হবে না, শিখে নাও। কার্সরটা এখানে রেখে ফর্মুলা ট্যাবে যাবে। কোন ট্যাবে যাবে? ফর্মুলা ট্যাবে যাবে। গিয়েছো? যাওয়ার পর ওকে করবে, তাহলেই দেখবে এইখানে ফর্মুলাটা যোগ করে দিবে। আচ্ছা, কেটে দাও। কেন দিচ্ছে সেটা বলি। এই কেন দিচ্ছে এটাও বলে অনেকের হবে না, অনেকে ভাবতেছে এটা আমার হয়নি। আরে এইখানে তো আমি কিছু শেখালামই না, খালি ক্লিক করতে বললাম, এখনো তো কিছু শেখায়নি। এদেরকে নিয়ে কি করা যায় বলো তো, কি করা যায় এদেরকে? আচ্ছা, এইখানে কার্সর রেখে আমি বলেছি ফর্মুলাতে যেতে। কি করতে বলেছি? এরপরে ওকে করতে বলেছি, তাই না? আচ্ছা, কেন যোগ হচ্ছে? এই ফর্মুলার ঘরে একটা ফর্মুলা রয়েছে, অটোভাবে একটা ফর্মুলা রয়েছে। সাম মানে যোগ, সাম মানে কি? যোগ। আর অ্যাবভ মানে উপরের গুলো, আমি উপরের গুলো যোগ করতে চাই, তাই আমি ওকে করলে এই যোগফলটা এখানে চলে আসছে। বিষয়টা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে খালি যোগ শিখলে হবে? আরো কিছু শিখতে হবে না? আচ্ছা, তো যদি গড় বের করতে বলে, কেটে দাও। এই সংখ্যাগুলার কি বের করতে বললো? গড় বের করতে বললো। তাহলে এই যোগ বের করার পরে আমরা এখন শিখতেছি গড় বের করা। এটা অটোমেটিক হবে না, এটা অটোমেটিকলি হবে না, এটা তোমাকে করতে হবে। কিভাবে? শোনো, এই যে ফর্মুলাতে ক্লিক করতে হবে। করছো? তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখো হবে। মাথা গরম করতেছো এই জন্য হচ্ছে না, ঠান্ডা করো মাথা, আগে মাথাটা ঠান্ডা রাখো, নাহলে বাড়ির থেকে বরফ নিয়ে আসবা মাথায় দিবা। আচ্ছা, মাথা ঠান্ডা হলেই হবে। তুমি দেখো একটা ফর্মুলা দেখতে পাচ্ছ, আমি তো স্পষ্ট করে বলছি, তাই না? এবং আমি এই জিনিসগুলো আমার মুখস্থ ঠোঁটস্থ এবং এর বিকল্প যত নিয়ম আছে, যত কিছু আছে, সবই আমার মোটামুটি জানা। এর মানে হচ্ছে আমি তোমাকে বললেই তুমি কিন্তু পারবে, পারার কথা। আচ্ছা, তো না রোবট না, এটা প্র্যাকটিস।
প্র্যাকটিস, আমার তোমাদের চেয়ে অনেক ব্রেন খারাপ, আমি তোমাদের চেয়ে অনেক কম মনে রাখতে পারি। আচ্ছা এইখানে দেখো এই যে সমান সাম অ্যাভব লেখা আছে কিনা, তো তুমি তো যোগ করতে চাও না, তুমি তো গড় করতে চাও। এই সমানও ঠিক আছে, অ্যাভবও ঠিক আছে, খালি সামটা ঠিক নাই, তাই না? তো তুমি সামটা কাটবা এখান থেকে, সমান কাটো না, খালি সাম, সামটা কেটে তুমি অ্যাভারেজ লিখবা। কি লিখবা? বানান ভুল হলে হবে না, বানান দেখে লেখো, AVERAGE। আবারও বলছি বানান ভুল হলে কিন্তু হবে না, এটা ব্যাপার না। সূত্রের মধ্যে ক্যাপিটাল স্মল ভেরি করে না, লিখলেই হয়। সূত্রের ক্ষেত্রে স্মল ক্যাপিটাল ব্যাপার না, লিখলেই হয়। AVERAG অ্যাভারেজ, হ্যাঁ অ্যাভারেজ লিখছো? ওকে করো, তাহলে এই যে গড় বের হবে, দেখো এই যে গড় বের হচ্ছে, গড় বের হয়েছে, পেরেছো? আচ্ছা এবার বলো, তোমাকে অনেকগুলা সংখ্যা দিয়েছে, 1-150 দিয়ে ওখান থেকে বড়টা বের করতে বলেছে। কোনটা বের করতে বলছে? এটাকে ম্যাক্সিমাম বলা হয়, তাই না? ঠিক একইভাবে ফর্মুলাতে যাবা, গিয়ে আবার ফর্মুলাতে ক্লিক করবা, এই সামের জায়গায় লিখবা ম্যাক্স, MAX, ম্যাক্স, ম্যাক্সিমামটা বের হবে, পেরেছো? আর ছোটটা বের করতে গেলে কি লিখবে? মিন, MIN। এই যে দেখো ভিডিও দেখে করে নিও, এই যে মিন, MIN, মিন। শেষের এই অংশটা অবশ্যই দেখবে, মিন করলে মিনিমামটা বের হবে, MIN। ভুল হয়েছে বানান, বানান ভুল হয়েছে অথবা কার্সর ঠিক জায়গায় নাই। হ্যাঁ বানান ভুল হয়েছে অথবা কার্সর ঠিক জায়গায়। আচ্ছা তাহলে এই যোগ, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম পারবেন সবাই? আচ্ছা এবার শোনেন, যোগ, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম পারলে হবে না, যোগ বিয়োগ গুণ ভাগ অন্তত পারা লাগবে, তাই না? তাহলে আসেন, এই যোগ তো পারেনি, অন্য ধরনের যোগ হলে কিভাবে করবেন? ধরেন এখানে দেওয়া আছে 50, এখানে দেওয়া আছে 25, আপনাকে যোগ করতে বলছে এই জায়গায়, একটা জায়গায় 50, একটা জায়গায় কত আছে 25, আর যোগ করতে বলছে ওর পাশে না নিচে কোনো একটা জায়গায়। হতে পারে না এরকম? আচ্ছা সবসময় কি এরকম সোজা আসবে না? এলোমেলো যোগগুলো কিভাবে করবেন সেটা একটু দেখেন। এলোমেলো যোগগুলো করার জন্য কার্সর যেখানে রাখবেন, মানে যোগফল যেখানে আসবে সেখানে কার্সর রাখবেন। আমি খালি যোগ শেখাবো, বিয়োগ গুণ ভাগ তোমরা নিজেরাই পারবে, খালি চিহ্নটা পরিবর্তন করে দিবে। হ্যাঁ তো এই যে রাখার পরে তুমি চলে যাবা হচ্ছে ফর্মুলাতে। কোথায় কোথায় যাবা? ফর্মুলাতে গিয়ে এই যে ফর্মুলার বক্সের সব কিছু কেটে দিবা সমান বাদ দিয়ে, মানে সমানটা রেখে বাকিগুলো কেটে দিবা। সমানটা রেখে, কেউ যদি সমান কেটে দেয় তাকে আবার দিতে হবে। এই এখন তুমি কত কত যোগ করতে চাও? 50 আর 25 লিখে দাও, 50 যোগ 25, পারবে না? হ্যাঁ ওর ভেতরে লিখে দাও ক্যালকুলেটরের মতো, 50 যোগ 25 লিখছো কি না? খালি সমান চিহ্নটা থাকা লাগবে। হ্যাঁ এক্সেলে বা ওয়ার্ডে ফর্মুলা ইউজ করতে গেলে সমান লাগবে। তো এই যে ওকে করেন, তাহলে যোগফল বের হবে। বের হয়েছে কি না? তাহলে কেউ বিয়োগ করলে পারবে না? করো তো দেখি, এটা বাদ দিয়ে বিয়োগ করো তো দেখি, বিয়োগ কে কে পারে দেখি একটু। পারবে? গুণ করো, গুণ করো দেখি একটু, গুণ পারে কিনা। অনেকে গুণ চিহ্ন খুঁজে পাবে না, তাদের জন্য এই যে স্টার চিহ্নটা গুণ চিহ্ন। গুণ করো, ঠিক আছে। ভাগ করো, ভাগটা হলো স্ল্যাশ চিহ্ন। এটা শুধু চিহ্ন শেখার জন্য, এটা শুধু চিহ্ন শেখার জন্য বলছি, ভাগটা হচ্ছে স্ল্যাশ চিহ্ন। স্টার চিহ্ন, গুণ চিহ্নটা হচ্ছে স্টার চিহ্ন, ভাগ চিহ্নটা হচ্ছে স্ল্যাশ চিহ্ন। প্লাস মাইনাস গুণ ভাগ ডান পাশ থেকে ইউজ করবা, নিউমেরিক কিপ্যাড থেকে। আমি কি পরের অপশনে যাব? আচ্ছা তাহলে শোনো, আর যাদের হয়নি পুরাটা দেখা বাসায় দেখে নিও। আমার পরের অপশনটা শোনো,
পরের অপশনটা হচ্ছে একটা টেবিলকে যদি তুমি 2-3 পেজ মানে বিস্তৃত করতে চাও, মানে অনেক বড় করতে চাচ্ছ, দেখো ধরো 500 জনের একটা লিস্ট করবা তুমি, তাহলে রো 500টা লাগবে না? তাই এই একটা টেবিলকে বড় করে কিভাবে শোনো, কিবোর্ড থেকে ট্যাব চেপে ধরে থাকলে এটা বড় হতে থাকবে। হ্যাঁ, ট্যাব চেপে ধরে থাকো, বড় হতে থাকবে। 1 পেজের বেশি করো, মিনিমাম 2 পেজ করবা, বেশি করতে পারলে আরো ভালো। তো ট্যাব চেপে ধরে থাকলেই বড় হতে থাকবে, ট্যাব চেপে ধরে থাকলে বড় হতে থাকবে। পারছো বড় করতে? এবার মাউসের চাকা ঘুরায় প্রথম পেজে চলে যাও, মাউসের চাকা ঘুরে প্রথম পেজে চলে যাও। গেছো? প্রথম পেজে গেছো? আচ্ছা, এই যে কলামের শুরুতে যে লেখাগুলো থাকে এটাকে বলা হয় কলাম হেডিং। কি বলা হয়? এটা দেখে দেখেই তো আমরা জানি এখানে সিরিয়াল নাম্বার, এখানে নাম, এখানে রোল, এখানে মার্ক, এইভাবেই তো বসবে নাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে আমার টেবিলটা যেহেতু বড়, এখন আমি কিন্তু বুঝতে বলছি, না বুঝলে কিন্তু হবে না। এই যে আমি বুঝতে বলছি, বোঝো। আমার টেবিলটা যেহেতু বড়, দ্বিতীয় পেজে কাজ করার সময় এখানে নাম লিখলাম, এখানে সিরিয়াল, এখানে মার্ক, এখানে সাবজেক্ট। ভুল হলো কি না? হলো। কিন্তু ওই লেখাটা যদি থাকতো তাহলে কি ভুল হতো? হতো না। তাহলে আমি এখন তোমাদের শেখাবো এই বড় টেবিলের প্রথম কলাম হেডিংটা প্রতি পেজের প্রথমে কিভাবে হেডিং হিসেবে আসে। এইটার নাম হলো এই যে রিপিট হেডার রোস। কি নাম? রিপিট হেডার রোস। তো এই রিপিট হেডার রোস শেখানোর জন্য আমি যেটা বলছি সেটা হলো এই প্রথম রোটা সিলেক্ট করব। প্রথমে আমরা প্রথম রোটা কি করব? সিলেক্ট করব প্রথম রোটা। তো এই প্রথম রোটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্লিক করব, রিপিট হেডার রোসে একটা ক্লিক করব, রিপিট হেডার রোসে একটা ক্লিক করব। এবার মাউসের চাকা ঘুরিয়ে দেখব প্রত্যেক পেজে হেডিং হয়ে গেছে। এটাই হলো রিপিট হেডার রোস। আমরা কি বুঝেছি? আচ্ছা, এবার আসো, এরপরে আসো। আচ্ছা, কেউ যদি এইটা কাজ করার পর আবার হেডিংটা তুলে দিতে চায়, তাহলে আবার সিলেক্ট করে আবার রিপিট হেডার রোসে ক্লিক করবে, তাহলেই কিন্তু আবার হেডিংগুলো উঠে যাবে। তাহলে একবার ক্লিক করলেই রিপিট হেডার রোসটা শো করবে, আবার ক্লিক করলে কি হবে? উঠে যাবে। তো এই যে মোটামুটি আমি যে টেবিলটা বললাম বা টেবিলের অপশনগুলো বললাম, খুব বেশি না, 10-15টা অপশন। পারবে না মনে রাখতে? রেকর্ড আছে তো, মনে রাখার জন্য প্র্যাকটিস করতে হবে। আর যদি মনে করো যে আছে তো পরে দেখবো, কোনো দিন আর হবে না ওইটা, তোমাকে এটা মাথায় নিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার একটা জিনিস শোনো, এই যে তোমার এইখানে আমি একটা জিনিস দেখালাম, এই যে ডিলিট নামে একটা অপশন আছে কি না? এখান থেকে তুমি টেবিল ডিলিট করতে পারবা, কলাম ডিলিট করতে পারবা, রো ডিলিট করতে পারবা, সেল ডিলিট করতে পারবা, এখান থেকে করা যায়। কিন্তু আমরা এখান থেকে করি না, আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস দিই, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস আছে, দেখো এখানে একটু ইরেজার নামে একটা অপশন আছে, খেয়াল করছো? এর কাজ হলো তুমি এটা দিয়ে টেবিলের ভেতরে এরকম মার্সেলের মতো ইরেজ করতে পারবা। এটাও এক প্রকার মার্সেলের কাজ করে। কিসের কাজ করে? মার্সেলের কাজ করে। এইভাবে ইরেজ করা যায় বা এইভাবে ইরেজিং করতে পারবো আমরা, এইভাবে ইরেজ করা যাবে, এইভাবে ইরেজ করা যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি? ইরেজ করতে পারি। তো এই ইরেজারের কাজ হচ্ছে ইরেজ করা, ইরেজারের কাজ হচ্ছে ইরেজ করা, এভাবে ইরেজ করা যাবে। বুঝতে পারছো? আরেকটা জিনিস আছে, ড্র টেবিল। কি আছে? এইটার মাধ্যমে ওই যেগুলা ইরেজ করছো সেগুলো যদি আবার আঁকতে চাও আঁকতে পারবে। তবে এটা সবাই পারবে না আজকে, কারণ এটা আমি এখনো শেখাইনি। যাদের মাউস ধরা ভালো তারা পারবে, যাদের মাউস ধরা ভালো তাদের পারার কথা, যাদের মাউস ধরা ভালো না তারা পারবে না। তারপরে একটু দেখে নেওয়ার চেষ্টা করতে হবে যে এইটা দিয়ে এই কাজটা করা যায় কিনা। যেহেতু আমরা এই ট্যাবটা শেষ করব, তো এটা করা যায় না, তাহলে আমরা এই দুইটা পরে আবার বিস্তারিত দেখব, ইরেজার এবং ড্র টেবিল, এটা আমরা দেখব। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে নাকি? ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক।